হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটা সিরিজ দেখব যেটা একটা ভিডিও গেম থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে। এই গল্পতে বেসিক্যালি একটা পিশাচ অথবা ভ্যাম্পায়ার বলতে পারো একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে ফেলে, আর ওই মেয়েটা ছিল একটা মানুষ। কিন্তু কিছু মানুষেরাই মিলে ওই মেয়েটাকে নৃশংসভাবে মেরে ফেলে, আর এরপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে পুরো দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, আর যেখানে সে অগণিত মানুষকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু এগুলো করে কি তার প্রতিশোধ সম্পূর্ণ হয় কিনা সেটা আমরা সম্পূর্ণ সিরিজ দেখে জানতে পারবো। এই সিরিজের নাম হলো ক্যাসলভেনিয়া, আর আজকের ভিডিওতে আমরা ক্যাসলভেনিয়া সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজনকে কভার করব। তো চলো দেরি না করে শুরু করি। ক্যাসলভেনিয়া সিরিজের সিজন 1 এর প্রথম এপিসোডে শুরু হয় 1455 সালে ভলাকিয়া নামের শহরের মধ্যে, যেখানে আমরা লিজা নামের একটা মহিলাকে দেখতে পাই। লিজা অসুস্থ মানুষদেরকে সাহায্য করার জন্য একজন ডক্টর হতে চায়। এই জন্য লিসা একাই ড্রাকুলার ক্যাসেলের মধ্যে যায়, কারণ ড্রাকুলার কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজি এবং নলেজ রয়েছে। ড্রাকুলা লিজার সাহস এবং সততা দেখে ইমপ্রেস হয়ে লিজাকে নিজের স্টুডেন্ট বানিয়ে ফেলে। বেসিক্যালি এখন লিজা ড্রাকুলার কাছ থেকে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে শিখবে, আর এর বদলে লিজা ড্রাকুলাকে মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে। কিন্তু সময়ের সাথে সাথে ড্রাকুলা এবং লিজার মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক তৈরি হয়ে যায় এবং এক পর্যায়ে তারা বিয়ে করে ফেলে এবং তাদের একটা সন্তানও হয়। 20 বছর পরে 1455 সালে চার্চের লোকেরা লিসাকে মিথ্যা অপবাদে ডাইনির খিতাব দেয়, আর তার্গোভিস্তা শহরের মাঝখানে লিসাকে জীবিত পুড়ে মেরে ফেলে। তারা লিসাকে অপবাদ দেয় যে লিসা উইচক্রাফট এবং ব্ল্যাক ম্যাজিক করে লোকেদেরকে চিকিৎসা করে, কারণ চার্চের বিশপ লিসার বাড়িতে সায়েন্টিফিক ইকুইপমেন্ট খুঁজে পেয়েছে, আর তারা মনে করে যে লিসা এই যন্ত্রগুলোর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে। ওই সময় ড্রাকুলাও সেখানে ছিল না, কারণ সে লিসার বলাতেই পুরো দুনিয়ার জার্নিতে বের হয়েছিল, যেন ড্রাকুলা লোকেদের সমস্যাগুলোকে বুঝে সেগুলোর সমাধান বের করতে পারে। আর যখন ড্রাকুলা বাড়ি ফিরে এসে লিজার মৃত্যুর খবর জানতে পারে, তখন ড্রাকুলার রক্ত টকবক করে ওঠে, আর সে তার পাওয়ারের ব্যবহার করে তার্গোভিস্তা শহরের লোকেদের সামনে আসে। সে এটা ঘোষণা করে যদি এখানকার লোকেরা 1 বছরের মধ্যে তার সাথে শান্তি চুক্তি না করে, তাহলে সে ভলাকিয়ার সব মানুষকে মেরে ফেলবে, সেটা হোক পুরুষ, মহিলা অথবা কোনো ছোট বাচ্চা। আর এই খবরটা ড্রাকুলা এবং লিসার ছেলে আলুকার্ড জানতে পারে। সে ড্রাকুলার কাছে যায় এটা বলতে যে সাধারণ মানুষকে না মেরে ড্রাকুলার শুধু চার্চের লোকেদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া উচিত। কিন্তু ড্রাকুলা তো নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়েছে এবং আলুকার্ড হারিয়েছে তার মাকে। আলুকার্ডের মুখ থেকে এমন কথা শুনে ড্রাকুলার মনে হয় যে আলুকার্ড তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় না। এই কারণে ড্রাকুলা সরাসরি আলুকার্ডের উপরে হামলা করে দেয়। আর এই ঘটনার পরে আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখেছিলাম ড্রাকুলা এখানকার মানুষদেরকে 1 বছরের সময় দিয়েছে, কিন্তু এখানকার মানুষরা এখনো ড্রাকুলার সাথে কোনো শান্তি চুক্তি করেনি। আর ঠিক এই দিনেই চার্চের আর্চ বিশপ একটা অনুষ্ঠানের আয়োজন করে, এটা প্রমাণ করার জন্য যে সে ড্রাকুলাকে ভয় পায় না। কিন্তু পরন্তু ঠিক ওই সময় ড্রাকুলা সেখানে চলে আসে। ড্রাকুলা এত বেশি রেগে ছিল যে যেটা দেখার সাথে সাথে সেখানে থাকা লোকেদের প্যান্ট ভিজে যায়। সে সবার সামনেই চার্চের আর্চ বিশপকে নৃশংসভাবে হত্যা করে এবং সাথে সাথে চার্চকেও মাটির সাথে মিশিয়ে দেয়, আর নিজের ডিমান আর্মিকেও সেখানে ছেড়ে দেয় এটা আদেশ দিয়ে যে ভলাকিয়ার সব মানুষকে মেরে ফেলো। পিশাচের আর্মি চারিদিকে ছড়িয়ে পড়ে আর আন্ধাধুন লোকেদেরকে মারতে শুরু করে। ড্রাকুলা নিজের কথা রেখেছে, সে এখানে থাকা একটা লোককেও ক্ষমা করে না, যেটা হোক পুরুষ, মহিলা অথবা কোনো বাচ্চা। ড্রাকুলার আর্মি সবাইকেই মারছিল, কিন্তু অন্যদিকে কিছু লোকেরা বিলমন্ট ফ্যামিলিকে এই অ্যাটাকের জন্য দায়ী করে। আসলে বিলমন্ট হলো একটা নাইটদের ফ্যামিলি যাদের কাজ ছিল ইভিল মনস্টারদেরকে শিকার করা, কিন্তু কয়েক বছর আগে চার্চ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে, এটা বলে যে তাদের ডিমান এবং পিশাচদের সাথে সম্পর্ক আছে। এখন লোকেরা মনে করছে যে বিলমন্ট ফ্যামিলি প্রতিশোধ নেওয়ার জন্যই পিশাচদেরকে শহরের মধ্যে ছেড়ে দিয়েছে। যেই বারের মধ্যে তারা এইগুলো আলোচনা করছিল, ঠিক ওই বারের মধ্যেই একটা লোক আসে। এই লোকটার নাম হলো ট্রেভার বেলমন্ট। ট্রেভার বেলমন্ট ফ্যামিলির একজন মেম্বার, যাদের কাজ হলো পিশাচ এবং দানবদের শিকার করা, এবং সেই হলো তাদের ফ্যামিলির একেবারে শেষ সদস্য। ট্রেভার এই পাবের মধ্যে এসেছিল, কিছু খাবে, তারপরে মদ খাবে আর মাতাল হয়ে পড়ে থাকবে। কিন্তু সেখানে থাকা লোকেরা ট্রেভারের কাপড়ের মধ্যে বেলমন্ট ফ্যামিলির সিম্বল দেখে ফেলে। তারা ট্রেভারকে চিনতে পেরে যায় ট্রেভার হলো বেলমন্ট ফ্যামিলির একজন সদস্য। এই কারণে তারা রেগে গিয়ে বেলমন্টকে পিটাতে শুরু করে। তাদের মধ্যে একটা হাতাহাতি লড়াই শুরু হয়, কিন্তু আমরা দেখতে পাই বেলমন্ট অনেক বেশি শক্তিশালী, সে খুব সহজেই এদেরকে হারিয়ে দেয়। সেখান থেকে বের হয়ে ট্রেভার ক্রেসেট নামের একটা জায়গায় আসে, যেন
কিছু খাবার খেয়ে রেস্ট করতে পারে, কিন্তু সেখানে আসার পরে ট্রেভার দেখতে পায় ড্রাকুলার আর্মি শহরকে একেবারে তছনছ করে ফেলেছে। চারিদিকে মানুষের ছিন্ন ভিন্ন ডেড বডি পড়ে রয়েছে। যখন ট্রেভার শহরের মাঝখান দিয়ে যাচ্ছিল তখন সে লোকেদের কথাবার্তা শুনতে পায়। তাদের হিসেবে গ্রেসেট শহরের মধ্যে যা হচ্ছে সেগুলো স্পিকারদের কারণে হচ্ছে। এখন তুমি জিজ্ঞাসা করবে যে ভাই স্পিকার আবার কি? আসলে স্পিকারস হলো বেলমন্ট ফ্যামিলির মতো একটা গ্রুপ যারা জাদুমাদু জানে আর কি। এই জন্য তারা স্পিকারদেরকে ড্রাকুলার অ্যাটাকের জন্য দোষী করছে। আসলে এই গুজবটা চার্চই ছড়িয়ে দিয়েছে নিজেদের অপরাধকে ঢাকার জন্য, কারণ আমরা জানি যে চার্চের কারণে ড্রাকুলা এই অ্যাটাকগুলো করছে। আর মানুষের স্বভাবিত এটা নিজেকে বাঁচানোর জন্য অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া। এদিকে বেলমন্ট যাওয়ার সময় এল্ডার নামের একটা স্পিকারকে বাঁচায়, যার উপরে চার্চের কয়েকজন লোক আক্রমণ করে দিয়েছিল তাকে মেরে ফেলার জন্য। আর এই সাহায্যের কারণে এল্ডার ট্রেভারকে নিজের স্পিকার গ্রুপের কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ট্রেভার তাদের সবাইকে এই শহর ছেড়ে চলে যেতে বলে, কারণ এখানকার লোকেরা তাদের উপরেই সম্পূর্ণ দোষটাকে চাপাচ্ছে। বেসিক্যালি ট্রেভার এই লোকেদের সাথে নিজের ফ্যামিলির মিল পাচ্ছে, কারণ ওদের বেলমন্ট ফ্যামিলি চার্চের গুজবের কারণেই ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু এল্ডার নিষেধ করে দেয়। আসলে এল্ডার তার নাতনিকে খুঁজে পাচ্ছে না, আর তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তারা এই শহর ছেড়ে যেতে পারবে না। সে ট্রেভারকে বলে যে তার নাতনি শহরের নিচে তৈরি করা আন্ডারগ্রাউন্ড ক্যাটাকমের মধ্যে গিয়েছে, যেন সে লেজেন্ডদের বলা স্লিপিং সোলজারকে জাগাতে পারে। কারণ লেজেন্ড অনুযায়ী এটা বলা হয়েছে যে শুধু স্লিপিং সোলজারই ড্রাকুলাকে হারাতে পারবে। আর না চাইতেও ট্রেভার তাকে খুঁজে বের করার জন্য আন্ডারগ্রাউন্ড ক্যাটাকমের মধ্যে যায়। পরে আমরা আন্ডারগ্রাউন্ড ক্যাটাকমের মধ্যে ট্রেভারকে হাঁটতে দেখতে পাই। ট্রেভার এটা নোটিস করতে পারে যে এই আন্ডারগ্রাউন্ড ক্যাটাকমকে খুব আজব ভাবে বানানো হয়েছে, কারণ সেখানকার ডিজাইন এবং জিনিসগুলো ড্রাকুলার ক্যাসেলের সাথে মিলে যাচ্ছে। ট্রেভার ছোটবেলা থেকেই তার ফ্যামিলির কাছ থেকে ড্রাকুলার ক্যাসেলের গল্প শুনেছে, আর এই জায়গাটা ওই গল্পগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে। সে ক্যাটাকমের মাঝখানে একটা পাথরের মূর্তি দেখতে পায়। এই মূর্তিটার কাপড় ঠিক স্পিকারদের কাপড়ের মতোই। ঠিক তখনই ট্রেভারের উপরে একটা জায়ান্ট সাইক্লোপস হামলা করে দেয়। সাইক্লোপস তাদের একটা চোখ থেকে বিম ছাড়তে পারে। এই বিম যাকে স্পর্শ করে তাকে সাথে সাথে পাথরের মূর্তি বানিয়ে দেয়। এই কারণে ট্রেভার বুঝতে পেরে যায় যে এই যে মূর্তিটা রয়েছে এটাই হয়তো ওই এল্ডারের নাতনি। আর এই অভিশাপকে ভাঙতে হলে এই সাইক্লোপসকে মেরে ফেলতে হবে। আর এটা এত সহজ হবে না, কারণ এই সাইক্লোপসের বিমকে ডজ করা অনেক বেশি কঠিন। তার সাথে সাথে সাইক্লোপসের বডিও অনেক বেশি শক্তিশালী। কিন্তু তারপরেও ট্রেভার ওই সাইক্লোপসকে কোনোভাবে মেরে ফেলে। ভুলে গেলে হবে না যে ট্রেভারের ফ্যামিলি হাজার হাজার বছর ধরে দানবদের শিকার করে আসছে। যাই হোক, সাইক্লোপসকে মেরে ফেলার পরে ওই অভিশাপটা ভেঙে যায়। এরপরে এল্ডারের নাতনি সাইফা বেলনার্ডেস আবারও জীবিত হয়ে যায়। ট্রেভার সাইফাকে এল্ডারের কাছে পৌঁছে দেয়। তারপরে ট্রেভার যখন চলে যাচ্ছিল তখন চার্চের লোকেরা ট্রেভারকে আটকায়, কারণ ট্রেভার চার্চের লোকেদেরকে পিটিয়ে একটা স্পিকারকে বাঁচিয়েছে। তারা ট্রেভারকে ওই বিশপের কাছে নিয়ে যায় যে লিজাকে পুড়িয়ে হত্যা করেছিল। এই বিশপ ট্রেভারকে সূর্য অস্তর আগেই গ্রেসেট শহর ছেড়ে চলে যেতে বলে, আর এটা প্ল্যান করে যে আজকে সে যেভাবেই হোক ওই স্পিকারের গ্রুপকে মেরে ফেলবে। শুধু এটাই না, সে ট্রেভারকে বলে যে যদি ট্রেভার গ্রেসেট শহর ছেড়ে চলে যায় তাহলে সে ট্রেভারের ফ্যামিলি নেমকে আবারও রিস্টোর করে দিবে, কারণ ব্যানিশমেন্টের পরে বেলমন্ট ফ্যামিলির নাম দুলোর সাথে মিশে গেছে। আর এদিকে স্পিকার লোকেদের শরীরে হচ্ছে চুলকানি, তারা লোকেদেরকে সাহায্য না করে থাকতেই পারে না। এই জন্য তারা ডিসাইড করে তারা ড্রাকুলার আর্মির সাথে লড়াই করবে। কিন্তু ট্রেভার তাদেরকে সাইক্লোপসের চেম্বারের মধ্যে লুকিয়ে থাকতে বলে। তারপর উপরে গিয়ে ট্রেভার চার্চের কারাপ্টেড পিসদের সাথে লড়াই করে, আর সেখানেই চার্চের সকল কুকীর্তি লোকেদের সামনে নিয়ে আসে। যাই হোক, তার পরের সিনে আমরা দেখতে পাই রাত হতেই ড্রাকুলার নাইট ক্রিচারের আর্মি গ্রেসেট শহরের মধ্যে আক্রমণ করে দেয়। আর এইবার ড্রাকুলার পিশাচেরা চার্চে গিয়ে ওই বিশপকে মেরে ফেলে। আর এই নাইট ক্রিচার বিশপকে মারার আগে তাকে বলেছে তার মিথ্যা অপরাধ এবং অহংকারের কারণেই গড এখন আর তাকে পছন্দ করে না। আর এদিকে ট্রেভার নাইট ক্রিচারদের সাথে লড়াই করে শহরের লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তখন সাইফাও সেখানে চলে আসে আর ট্রেভারকে নিজের ম্যাজিক দিয়ে সাহায্য করে। আর এখানেই ট্রেভার শহরের লোকেদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য রেডি করে। তারপরে সবাই মিলে সেখানে আসা নাইট ক্রিচারদের সাথে লড়াই করে। আর এটা করতে পারার কারণ হলো ট্রেভার বেলমন্ট ফ্যামিলির সদস্য। সে ছোটবেলা থেকেই দানবদেরকে কিভাবে মারতে হবে এই সম্পর্কে ট্রেনিং নিয়েছে। কিন্তু যখন ট্রেভার এবং সাইফা লড়াই করছিল তখন মাটি ভেঙে তারা দুজনে একসাথে শহরের নিচের আন্ডারগ্রাউন্ড ক্যাটাগমের মধ্যে পড়ে যায়। আর এবার তারা দুজন ক্যাটাগমের আরো ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আরো ভিতরে যাওয়ার পরে তারা এক পর্যায়ে লেজেন্ডদের বলা স্লিপিং
সোলজারকে খুঁজে পায়, যেটা আর কেউ ছিল না, ড্রাকুলার একমাত্র ছেলে আলুকার্ড। আসলে শেষে যখন ড্রাকুলা আলুকার্ডের উপরে আক্রমণ করছিল তখন আলুকার্ড অনেক বেশি আহত হয়ে যায়, আর 1 বছর ধরে সে এখানে থেকে নিজের ইনজারিকে হিল করছে। আর এতেই বুঝতে পারা যাচ্ছে যে ড্রাকুলার এটা কত বেশি ভয়াবহ হতে পারে। এখানে আলুকার্ড হলো হাফ ভ্যাম্পায়ার এবং হাফ হিউম্যান, যে কারণে ট্রেভার তাকে বিশ্বাস করে না। আর আলুকার্ড ও ট্রেভারকে বিশ্বাস করছিল না কারণ হলো বেলমন্ট ফ্যামিলি অনেক বছর যাবতই দানব এবং ভ্যাম্পায়ারদেরকে হান্ট করে। তখন ট্রেভার আর আলুকার্ডের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়, কিন্তু যখন আলুকার্ড তাদের দুজনের মধ্যে মানুষদেরকে বাঁচানোর ডেডিকেশন দেখতে পায় তখন আলুকার্ড থেমে যায় আর তাদেরকে বলে যে সে শুধু তাদেরকে পরীক্ষা করছিল। আর শুধু তাই না, সে এটাও বলে যে এই যে স্লিপিং সোলজারের লেজেন্ড রয়েছে সেটা ভবিষ্যৎ থেকে এসেছে, যেখানে আলুকার্ডের ট্রেভার এবং সাইফার সাথে মিটিং এর কথা বলা হয়েছে। তারপরে তারা তিনজন নিজেদেরকে রেডি করে ড্রাকুলাকে চ্যালেঞ্জ করে তাকে হারানোর জন্য। যাই হোক, এখন আমাদের একটা ফ্ল্যাশব্যাককে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা লিজা মানে ড্রাকুলার স্ত্রীকে তার বাসার মধ্যে দেখতে পাই। লিসা একটা বুড়ো মহিলাকে ট্রিটমেন্ট এবং কিছু মেডিসিন দেয়, আর এই মুহূর্তে সেখানে চার্চের বিশপ এবং পিস্টেরা চলে আসে। তখন তারা লিজার বাড়িকে তছনছ করে সেটার মধ্যে আগুন লাগিয়ে দেয়। তারপরে তারা লিজাকে বন্দি করে নিজেদের সাথে নিয়ে যায়। প্রথমে তারা লিজাকে অনেক ধরনের প্রশ্ন করে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে, তারপরে তারা লিজাকে শহরের মাঝখানে জীবিত পুড়ে মেরে ফেলে। আর এই সবকিছু তারা তখন করেছে যখন ড্রাকুলা সেখানে ছিল না। কারণ হলো যদি ড্রাকুলা থাকতো তাহলে তারা এটা করার সাহসই পাইতো না। এখন সিন শিফট হয়ে বর্তমানে ড্রাকুলার কাছে আসে, যেখানে ড্রাকুলা মানুষদেরকে শেষ করার জন্য একটা ওয়ার কাউন্সিল তৈরি করেছে। আর এই কাউন্সিলের মধ্যেই দুনিয়ার সবচাইতে বড় বড় ভ্যাম্পায়ারদের লিডাররা ছিল। তার সাথে 2 জন মানুষও ছিল যারা হলো হিউম্যান ম্যাজিশিয়ান। তাদের ম্যাজিক হলো নেক্রোম্যান্সি মানে হলো যারা মৃত লাশকে জীবিত করতে পারে। এদের মধ্যে একজনের নাম হলো হেক্টর, আরেকজনের নাম হলো আইজ্যাক। ড্রাকুলা মানুষদেরকে শেষ করে দেওয়ার জন্য যে যুদ্ধ করবে সেটার সকল প্ল্যানিং আইজ্যাক এবং হেক্টর করবে। কারণ হলো তারা তাদের ভয়ানক অতীতের কারণে নিজেদের মানুষত্বকে ছেড়ে দিয়েছে। কিন্তু একজন ভ্যাম্পায়ার লিডার গডব্র্যান্ড হেক্টর এবং আইজ্যাকের প্ল্যানিংকে পছন্দ করে না। কারণ হলো হেক্টর এবং আইজ্যাক মানুষ, সে বলে যে এই যুদ্ধের প্ল্যানিং একটা ভ্যাম্পায়ারকে করা উচিত। তবে ড্রাকুলা তো হেক্টর এবং আইজ্যাককে অনেক বেশি বিশ্বাস করে, কারণ হেক্টর এবং আইজ্যাকের মানুষদের বিরুদ্ধে যে ঘৃণা রয়েছে সেটারই তো তাদের দরকার, যেটার জন্য ড্রাকুলা হেক্টর এবং আইজ্যাককে তাদের সবার থেকে বেশি বিশ্বাস করে। অন্যদিকে লড়াই শেষ করে গ্রেসেট শহরের লোকেরা নিজেদের শহরকে আবারও পুনরায় তৈরি করা শুরু করেছে। আর সাইফা তার স্পিকার গ্রুপকে বিদায় দিয়ে দেয়, কারণ হলো সে ট্রেভার এবং আলুকার্ডের সাথে নতুন মিশনে যাবে। এদিকে আলুকার্ড প্রথমে তো তার বাবা ড্রাকুলাকে মারবে নাকি মারবে না এটা নিয়ে কনফিউশনে ছিল, কিন্তু আলুকার্ড এটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে যদি ড্রাকুলাকে থামাতে হয় তাহলে তাকে মারতেই হবে, তা না হলে ড্রাকুলাকে থামানোর কোনো রাস্তা থাকবে না। আর এদিকে ড্রাকুলার ক্যাসেলের মধ্যে গডব্র্যান্ড হেক্টরের সাথে আলোচনা করে এই যুদ্ধের মধ্যে ড্রাকুলার কোনো প্ল্যানিং নেই, এমন করে যদি ড্রাকুলা সকল মানুষদেরকে মেরে ফেলে তাহলে তারপরে ভ্যাম্পায়াররা কার রক্ত খাবে। হেক্টর বলে যে ড্রাকুলা পুরো মানব জাতিকে শেষ করতে চায়, আর এটা কিভাবে করা হবে এতে ড্রাকুলার কিছুই যায় আসে না। আর এটা শুনে গডব্র্যান্ড অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড এবং রেগে যায়। আর ঠিক এই সময় ড্রাকুলা নিজের ক্যাসেলকে টেলিপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যায়। আর এটা দেখার পরে আমরা বুঝতে পারি যে ড্রাকুলা চাইলেই নিজের ক্যাসেলকে যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারে। এই জন্যই আমরা দেখতে পাই যে ট্রেভার, সাইফা এবং আলুকার্ড আলোচনা করছিল যে তারা ড্রাকুলার ক্যাসেলকে কিভাবে খুঁজে বের করবে। ড্রাকুলা নিজের ক্যাসেলকে টেলিপোর্ট করে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায় এটা বোঝার মতো তাদের কাছে কোনো রাস্তাই নেই। তখন ট্রেভার বলে যে এটার জন্য আমাদের পুরনো বাড়ি বেলমন্ট হাউসের মধ্যে যেতে হবে, কারণ সেখানে এমন কিছু তথ্য, যন্ত্রপাতি এবং অস্ত্রকে লুকিয়ে রাখা হয়েছে যেগুলো তাদেরকে ড্রাকুলার ক্যাসেলকে খুঁজে বের করা এবং তার সাথে লড়াই করতে সাহায্য করতে পারবে। অন্যদিকে ড্রাকুলার ক্যাসেলের মধ্যে কার্মিলা নামের একটা মহিলা ভ্যাম্পায়ার আসে, যে ড্রাকুলার কাউন্সিলের শক্তি আরো বেশি বাড়িয়ে দেয়। কিন্তু সে ড্রাকুলাকে একটা প্রশ্ন করে যে ড্রাকুলা নিজের ওয়াইফকে একটা ভ্যাম্পায়ার কেন বানায়নি। এদিকে ট্রেভার, সাইফা এবং আলুকার্ড যারা ড্রাকুলার ক্যাসেলের দিকে যাচ্ছিল তাদের উপরে রাতে ড্রাকুলার কিছু নাইট ক্রিচার হামলা করে দেয়। এরা সবাই সবগুলো নাইট ক্রিচারকে মেরে ফেলে, শুধুমাত্র একটাকে বাদে যেটা অনেক বেশি আহত ছিল। সেটা উড়ে ড্রাকুলার ক্যাসেলের দিকে যেতে শুরু করে। এর মধ্যেই ড্রাকুলার ক্যাসেলের ভিতরে আইজ্যাক নিজের অতীতের কথা চিন্তা করছিল, যে কিভাবে সে তার অত্যাচারী মাস্টারকে মেরে ফেলেছে আর কিভাবে সে তারপর থেকেই মানুষদেরকে ঘৃণা করতে শুরু করেছে। এদিকে গডব্র্যান্ড
আইজ্যাকের কাছে ওই নাইট ক্রিচারটাকে নিয়ে আসে, যেটা ড্রাকুলার ক্যাসেলের বাইরে এসে মারা গেছে। কারণ হলো যেন আইজ্যাক নেক্রোমেন্সির ব্যবহার করে এই বডি থেকে ইনফরমেশন বের করতে পারে। পরের কাউন্সিল মিটিং এ আবারও ভ্যাম্পায়ার লিডাররা আলোচনা করে যে তারা কোথায় প্রথমে অ্যাটাক করবে, আরগিসে নাকি ব্রেলাতে। এখানে কার্মিলা চায় যে তারা প্রথমে অ্যাটাক ব্রেলাতে করবে, তবে তখন আইজ্যাক সবাইকে ইনফর্ম করে যে হয়তো আলুকার্ড একজন বেলমন্টের সাথে মিলে কাজ করছে, আর এই কথাটা সে ওই নাইট ক্রিচারের বডি থেকে ইনফরমেশন নেওয়ার পরে জানতে পেরেছে। এটা জানার পরে কার্মিলা ড্রাকুলাকে আইডিয়া দেয় যে তাদের যে কোনো একজনকে বেলমন্ট স্টেটে পাঠাতে হবে, যেন সেখানে সবসময় নজর রাখা যায়। কারণ যদি সেখানে আলুকার্ড এবং বেলমন্ট ওয়েপেন পেয়ে যায় তাহলে তাদের সাথে ভ্যাম্পায়ারদের লড়াই করা অনেক কঠিন হবে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে কার্মিলা হেক্টরের সাথে কথা বলছিল। সে হেক্টরকে কনভিন্স করার চেষ্টা করছে যেন হেক্টর ড্রাকুলাকে না বলেই কিছু নাইট ক্রিচার বানায়, যেন সেগুলোকে বেলমন্ট স্টেটের মধ্যে পাহারা দেওয়ার জন্য পাঠানো যায়। আসলে হেক্টর এবং আইজ্যাক দুজনেই নেক্রোমেন্সির ব্যবহার করতে পারে, আর তারাই ড্রাকুলার জন্য নাইট ক্রিচারের আর্মি তৈরি করেছে। তারপরে কার্মিলা ড্রাকুলাকেও পট্টি পরানোর চেষ্টা করে যেন ড্রাকুলা পরের অ্যাটাক ব্রেলা শহরের মধ্যেই করে। এর মধ্যেই আমরা হেক্টরের অতীত সম্পর্কে জানতে পারি। আসলে ড্রাকুলা 1 বছর আগে হেক্টরকে খুঁজে পেয়েছে এমন একটা অবস্থায় যেখানে হেক্টরের বাঁচার কোনো আশাই ছিল না, কিন্তু ড্রাকুলা হেক্টরকে একটা লক্ষ্য দেয়, সেটা হলো নাইট ক্রিচার বানিয়ে পুরো দুনিয়ার মানুষদের উপরে আক্রমণ করা। কারণ হলো ছোট থাকতেই হেক্টর মৃত প্রাণীদের বডির ব্যবহার করে সেগুলো দিয়ে নিজের পেট তৈরি করত, যে কারণে হেক্টরের প্যারেন্টস তাকে অনেক বেশি অত্যাচার করেছে। আর তখন থেকেই হেক্টর মানুষদেরকে ঘৃণা করে, কিন্তু তারপরেও হেক্টর সকল মানুষদেরকে নৃশংসভাবে হত্যা করতে চায় না। তো যখন ড্রাকুলা হেক্টরকে নিতে এসেছিল তখন হেক্টর ড্রাকুলার কাছ থেকে একটা প্রমিস নিয়েছে, সেটা হলো ড্রাকুলা কোনো অমানবিক জেনোসাইড করবে না, তার বদলে কিছু মানুষদেরকে জীবিত রাখবে যারা নিয়ম অনুযায়ী নিজেদের জীবন যাপন করবে। ড্রাকুলা এই শর্তটাকে মেনে নেয়, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে ড্রাকুলার এই শর্তকে পূরণ করার কোনো ইচ্ছা নাই। বর্তমানে ট্রেভার, সাইফা এবং আলুকার্ড বেলমন্ট স্টেটের মধ্যে পৌঁছে যায়, যেখানে তারা দেখতে পায় যে বাকি শহরের মতো বেলমন্ট শহরের অবস্থাও একেবারেই খারাপ। তারা শহরের মাঝখানে একটা লক করা দরজা খুঁজে পায়। সাইফা ম্যাজিক দিয়ে দরজাটাকে খোলে আর তার ভিতরে তারা বড় একটা লাইব্রেরি দেখতে পায়। সাইফা এখানে তার রিসার্চ শুরু করে দেয়, আর ট্রেভার কিছু অসাধারণ হান্টিং ওয়েপেন খুঁজে পায় যেগুলো দিয়ে সে নাইট ক্রিচার এবং ড্রাকুলার সাথে লড়াই করতে পারবে। এগুলোর মধ্যে একটা অস্ত্রের নাম হলো মর্নিং স্টার ওয়েব, কিন্তু আলুকার্ড সেখানে কমফোর্টেবল ছিল না, কারণ সেখানে অনেকগুলো ভ্যাম্পায়ারের কঙ্কাল সংরক্ষণ করে রাখা ছিল, আর আলুকার্ডও কিন্তু ভ্যাম্পায়ার কমিউনিটির পার্ট। এদিকে ড্রাকুলার ক্যাসেলের মধ্যে গড ব্রায়ান ড্রাকুলাকে নিজের প্রস্তাব সম্পর্কে বলে। সে ড্রাকুলাকে বলে যে যদি সব মানুষদেরকে মেরে ফেলা হয় তাহলে সে এবং তার মতো ভ্যাম্পায়াররা কাদের রক্ত খাবে। ড্রাকুলা তার কথাতে মনোযোগ না দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর এরপরে আমরা কার্মিলা এবং গড ব্রায়ানকে আলোচনা করতে দেখতে পাই। তারা সেখানে আলোচনা করে যে যেভাবেই হোক ড্রাকুলার ক্যাসেলকে ব্রেলাতে নিয়ে যেতে হবে, যেখানে বেলমন্ট হাউস রয়েছে। এখানে কার্মিলা গড ব্রায়ানকে একটা ভয়াবহ ঘটনা সম্পর্কে বলে, যেটা হলো কার্মিলা কিভাবে ওই ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছিল যে কার্মিলাকে ভ্যাম্পায়ার বানিয়েছে। আসলে যখন ওই ভ্যাম্পায়ার বুড়ো হয়ে গেছিল তখন কার্মিলা তাকে মেরে ফেলেছে, যেন কার্মিলা নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারে। কার্মিলা বলে যে এখন ড্রাকুলাও বুড়ো হয়ে গেছে, এখন তার প্ল্যান বাকি ভ্যাম্পায়ারদের জন্য ক্ষতিকারক হতে পারে। আর এটাতে গড ব্রায়ান কার্মিলার সাথে একমত ছিল। সে মনে করে যে এখন আর ড্রাকুলা তাদের সবার লিডার হওয়ার যোগ্য না, এই জন্য তারা দুজন মিলে ড্রাকুলার প্ল্যানকে চেঞ্জ করার চিন্তা করে। অন্যদিকে বেলমন্ট লাইব্রেরির মধ্যে ট্রেভার একটা ম্যাজিক্যাল মিরর খুঁজে পায়, এটা দিয়ে ওই জিনিসগুলোকে দেখা যাবে যেগুলো অনেক দূরে রয়েছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই যে ট্রেভার এবং সাইফার মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। এদিকে ড্রাকুলার ক্যাসেলের মধ্যে কার্মিলা হেক্টরকে নিজেদের সাথে যুক্ত করার চেষ্টা করে। কার্মিলার এটা প্ল্যান ছিল যে যদি ড্রাকুলা ক্যাসেলকে ব্রেলাতে মুভ করে দেয় তাহলে কার্মিলা ড্রাকুলাকে ওভারথ্রো করে নিজে ভ্যাম্পায়ারদের লিডার হয়ে যাবে। অন্যদিকে আমরা আইজ্যাককে দেখতে পাই, যেখানে আইজ্যাক মনে করছিল কিভাবে ড্রাকুলা তার জীবন বাঁচিয়ে আইজ্যাককে নিজের আর্মিতে ভর্তি করিয়েছে, যেন আইজ্যাক ড্রাকুলার জন্য নাইট ক্রিচার বানাতে পারে। এদিকে গড ব্রায়ান্ট এবং কিছু ভ্যাম্পায়ার মানুষদের রক্ত না খেতে পেরে বিরক্ত হয়ে যায়, আর তারা পাশেরই একটা গ্রামে গিয়ে লোকেদের মারতে শুরু করে দেয়। এদিকে ড্রাকুলা আইজ্যাকের সাথে আলোচনা করছিল, কারণ ড্রাকুলা এটা বুঝতে পেরে গেছে কাউন্সিলের ভ্যাম্পায়াররা তার বিরুদ্ধে চলে যাচ্ছে। শুধু তাই না, ড্রাকুলা আইজ্যাককে এটাও বলে দেয় যে সে হেক্টরকে মিথ্যা বলেছে। হেক্টর ড্রাকুলাকে এটা শর্ত দিয়েছিল যে ড্রাকুলা কিছু হিউম্যানদের রেখে দিবে, কিন্তু ড্রাকুলার এটা করার কোনো ইচ্ছা নেই। কিছুক্ষণ পরে গড ব্রায়ান্ট একাই আইজ্যাকের সাথে কথা বলতে আসে। সে আইজ্যাককে বলে তাদের ড্রাকুলাকে ছাড়াই একটা প্ল্যান বানিয়ে যুদ্ধ করা উচিত, কিন্তু এটা শোনার পরেই আইজ্যাক গড ব্রায়ান্টকে মেরে ফেলে, কারণ তার জন্য ড্রাকুলার সাথে বিশ্বাসঘাতকতা করা একেবারেই অসম্ভব এবং অকল্পনীয় বলে তো ইম্পসিবল। তারপরে আমরা আইজ্যাককে
ড্রাকুলার ক্যাসেলের উপরে বসে মেডিটেশন করতে দেখতে পাই। আর আইজ্যাক উপর থেকেই গড ব্রায়ানের ছাইগুলোকে নিচে ফেলে দেয়। এদিকে কার্মিলা একটা মিরারের মাধ্যমে নিজের ভ্যাম্পায়ার আর্মিকে ব্রেলাতে আসতে বলে। হেক্টরও আইজ্যাকের সাথে কথা বলে ব্রেলাতে আগে ভাগে অ্যাটাক করার জন্য কনভিন্স করে ফেলে। আর সে এই ইনফরমেশনটাকে পরে গিয়ে কার্মিলার সাথে শেয়ার করে। তাছাড়া হেক্টর কার্মিলাকে এটাও বলে যে তার নাইট ক্রিচাররা বেলমন্ট স্টেটের মধ্যে পৌঁছে গেছে। এর মধ্যেই আইজ্যাক গিয়ে ড্রাকুলাকে বলে দেয় হেক্টর এবং আইজ্যাক কি প্ল্যানিং করেছে। আর সে এটাও বলে যে হেক্টর ড্রাকুলার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না, সে তো শুধু বাকিদের কথার জালে ফেসে গেছে। তখন ড্রাকুলা আইজ্যাকের সাথে নিজের কিছু অতীতের কথা বলে। সে বলে যে একটা সময় আমি লোকেদেরকে মারা এনজয় করতাম, কিন্তু এখন সে লোকেদেরকে মারার পরে একটুও শান্তি পায় না। সে এখন শুধু লিজার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এই জন্য এখন এই যুদ্ধকে কিভাবে প্ল্যানিং করা হবে এতে তার কিছুই যায় আসে না। ঠিক তখনই কার্মিলা এবং হেক্টর ড্রাকুলার কাছে আসে। তাদের কথা শুনে ড্রাকুলা ব্রেলাতে অ্যাটাক করার জন্য রাজি হয়ে যায়। ড্রাকুলার কাছ থেকে আসার পরেই কার্মিলা হেক্টরের সামনে নিজের আসল প্ল্যানিং রিভিল করে। সে হেক্টরকে বলে যে যেহেতু হেক্টরও তাকে সাহায্য করেছে এই জন্য সে তাদের ধোকাদারির মধ্যে মিশে গেছে, তাই এখন হেক্টর ড্রাকুলার কাছে ফিরেও যেতে পারবে না আর এই প্ল্যানকেও ছাড়তে পারবে না। এটা জানার পরেই হেক্টর বুঝতে পেরে যায় যে কার্মিলা শুধু তাকে ব্যবহার করেছে। আর এদিকে বেলমন্ট লাইব্রেরির ভিতরে সাইফা একটা আননোন মন্ত্রকে খুঁজে পায়, যেটার ব্যবহার করে ড্রাকুলার ক্যাসেলকে একটা জায়গায় লক করে রাখা যাবে। তারপরে ড্রাকুলা চাইলেও সেটাকে টেলিপোর্ট করতে পারবে না। তখনই বেলমন্ট লাইব্রেরি কাঁপতে শুরু করে দেয়, কারণ বাইরে নাইট ক্রিচাররা চলে এসেছে আর তারা লাইব্রেরির দরজাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। তারপরে আমরা বেলমন্টকে দেখতে পাই যে অলরেডি নাইট ক্রিচারদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর আলুকার্ড ওই ম্যাজিক্যাল মিররকে ব্যবহার করে ড্রাকুলার ক্যাসেলকে খুঁজে বের করে, যেন সাইফা লকিং স্পেলকে ব্যবহার করে ড্রাকুলার ক্যাসেলকে এক জায়গায় লক করে দিতে পারে। ঠিক এই মুহূর্তে ড্রাকুলা ক্যাসেলকে ব্রেলাতে মুভ করে দেয়। আর ভ্যাম্পায়ার লিডাররা ব্রেলা শহরের মধ্যে আক্রমণ করার জন্য টাউনের ব্রিজের মধ্যে একত্রিত হয়। কার্মিলাও হেক্টরকে ফোর্স করে যেন হেক্টর বিশাবদের বডিকে নাইট ক্রিচার বানিয়ে ফেলে, যেন তারা নদীর পানিকে ব্লেস করতে পারে, যে কারণে নদীর পানিগুলো হোলি ওয়াটারে পরিবর্তন হয়ে যায়। তখনই কার্মিলার ভ্যাম্পায়াররা শহরের মধ্যে এসে ড্রাকুলার ভ্যাম্পায়ার লিডারদের উপরে আক্রমণ করে দেয়। আর ড্রাকুলার যে ভ্যাম্পায়ার লিডাররা ছিল তারা নদীর পানির মধ্যে পড়ে মারা যায়। ড্রাকুলার যে ভ্যাম্পায়ার সৈন্যগুলো বেঁচে ছিল তারা ক্যাসেলের ভিতরে ঢুকে পড়ে। আর কার্মিলার ভ্যাম্পায়ার সৈন্যরাও তাদের পিছনে পিছনে ক্যাসেলের ভিতরে চলে আসে। দুই সাইডের ভ্যাম্পায়ারদের মধ্যে ক্যাসেলের হলের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। আর এর মধ্যেই কার্মিলা হেক্টরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সাইফা নিজের লকিং স্পেলকে কমপ্লিট করে ফেলে এবং ট্রেভার সকল নাইট ক্রিচারগুলোকে মেরে ফেলেছে। যখন সাইফা ড্রাকুলার ক্যাসেলকে লক করার চেষ্টা করে তখন সে এটা ফিল করতে পারে যে ক্যাসেলের মধ্যে এমন একটা যন্ত্র আছে যেটা তাকে এটা করতে দিচ্ছে না। এই জন্য ড্রাকুলার ক্যাসেল টেলিপোর্ট হয়ে বারবার একই জায়গায় চলে আসে। ড্রাকুলার ক্যাসেল কখনো ব্রিজের মাঝখানে পড়ছে, শহরের মাঝখানে পড়ছে। আর একটা সময় তো ড্রাকুলার ক্যাসেল নদীর উপরে টেলিপোর্ট হয়ে যায়, যে কারণে ক্যাসেলের ভিতরে ড্রাকুলা এবং কার্মিলার যে ভ্যাম্পায়ার সৈন্য ছিল তারা হোলি ওয়াটারের সাথে স্পর্শ খাওয়ার পরেই মারা যায়। আর এর মধ্যেই সাইফা ক্যাসেলের মেকানিজমকে ওভাররাইড করে লক করে ফেলে। আর এই মুহূর্তে ড্রাকুলার ক্যাসেলটা বেলমন্ট লাইব্রেরির একেবারে উপরে ছিল আর সেখানেই এটা লক হয়ে যায়। তারপরে আমরা ট্রেভার, সাইফা এবং আলুকার্ডকে বেলমন্ট লাইব্রেরি থেকে বেরিয়ে আসতে দেখতে পাই, যেটা তারা সাইফার ম্যাজিকের মাধ্যমে করে। তারা তিনজন ক্যাসেলের ভিতরে ঢুকে পড়ে আর যে ভ্যাম্পায়ারগুলো বেঁচে ছিল সেগুলোকে শেষ করে দেয়। ড্রাকুলা তখন আইজ্যাকের সাথে ছিল আর তখন ড্রাকুলা জানতে পারে যে কার্মিলা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন আইজ্যাক ড্রাকুলাকে বলে যে সে ড্রাকুলাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিবে। কিন্তু এটা শোনার পরে ড্রাকুলা আইজ্যাককে একটা ম্যাজিক্যাল মিররের মাধ্যমে মরুভূমির মাঝখানে পাঠিয়ে দেয়। তারপরেই আলুকার্ড ড্রাকুলার কাছে চলে আসে। সে ড্রাকুলার উপরে আক্রমণ করে দেয়, যেটাতে ট্রেভার এবং সাইফা তাকে সাহায্য করে। তারা তিনজন মিলে ড্রাকুলাকে ইনজার করতে সক্ষম হয়, কিন্তু ড্রাকুলা এত বেশি শক্তিশালী ছিল যে এতে তার কিছুই হয় না। সাইফা এবং ট্রেভার লড়াই থেকে বাইরে চলে যায়। তখন আলুকার্ড এবং ড্রাকুলার মধ্যে 1-on-1 ফাইট হয়। তাদের লড়াই অনেক ভয়ানক হতে শুরু করে দেয়, কিন্তু এর মধ্যেই তারা আলুকার্ডের ছোটবেলার রুমে চলে আসে। এখানে ড্রাকুলা তাদের ফ্যামিলি পিকচার দেখতে পায়, যেখানে ড্রাকুলার সাথে ছোট আলুকার্ড এবং লিজা ছিল। এটা দেখার পরেই ড্রাকুলা রিয়ালাইজ করতে পারে যে সে নিজের ছেলেকেই মারার চেষ্টা করছে। আর যখন ড্রাকুলা থেমে যায় ওই মুহূর্তে আলুকার্ড ড্রাকুলার উপরে আক্রমণ করে ড্রাকুলাকে মেরে ফেলে, যেটা করার জন্য আলুকার্ড সরাসরি ড্রাকুলার হার্টের মধ্যে অ্যাটাক করেছে। তখনই সেখানে ট্রেভার এবং সাইফা চলে আসে। ট্রেভার সাথে সাথেই ড্রাকুলার গলা কেটে তার মাথাকে আলাদা করে দেয় আর সাইফা নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ড্রাকুলার বডিকে আগুনে পুড়ে ফেলে। ড্রাকুলার বডি পুড়ে ছাই হয়ে যায়, যেখানে শুধু ড্রাকুলার আংটিটাই থেকে যায়। আলুকার্ড নিজের বাবাকেই মারার কারণে দুঃখী ছিল। ট্রেভার এবং সাইফা আলুকার্ডকে
এটা বলে সান্ত্বনা দেয় যে তার কারণেই পুরো মানবজাতি বাঁচতে পেরেছে। তারপরে তারা তিনজন একসাথে কাসাল থেকে বাইরে বের হয়, যেখানে সূর্য উদয় শুরু হয়ে গেছে। তারপরে আমরা ওদের তিনজনকে একসাথে কথা বলতে দেখতে পাই, যেখানে আলুকার্ড চায় যে ড্রাকুলার ক্যাসেলকে নিজের গ্রেভ বানাতে, মানে নিজের কবর বানাতে, মানে এখানেই আলুকার্ড নিজের কফিনের ভিতরে থাকতে চায়। কিন্তু ট্রেভার তখন আলুকার্ডকে তাদের ফ্যামিলির বেলমন্ট লাইব্রেরিটাও দিয়ে দেয়। ট্রেভার আলুকার্ডকে এটা বলে যে তার এখন দুই ফ্যামিলিরই পূর্বপুরুষদের বাড়ির দায়িত্ব নিতে হবে, আর এখন আলুকার্ডের এই দুই জায়গাতে স্টোর করা তথ্য এবং জ্ঞানের ব্যবহার করে মানুষদেরকে সাহায্য করা উচিত। তখন আলুকার্ড এই সাজেশনটাকে অ্যাকসেপ্ট করে। আর এদিকে আইজ্যাক, যে মরুভূমির মাঝখানে ছিল, তাকে কিছু হর্স রাইডাররা খুঁজে পায়, যেগুলোকে দেখেই ডাকাত মনে হচ্ছিল। তারা আইজ্যাকের সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য আইজ্যাক তাদেরকে মেরে তাদের ডেড বডি ব্যবহার করে নাইট ক্রিচার বানানোর জন্য। এইভাবে আইজ্যাক নিজের জন্য একটা ছোট আর্মি তৈরি করে ফেলে। এদিকে কার্মিলা হেক্টরকে নিয়ে নিজের রাজ্য স্টেরিয়াতে ফিরে যাওয়ার প্ল্যান বানায়, আর সে নিজের সৈন্যদের সাথে হেক্টরকে টেনে নিয়ে যায়, যেন হেক্টরের ব্যবহার করে সে নিজের জন্য নাইট ক্রিচারের সৈন্য বানাতে পারে। তাছাড়া এটাও ইম্পর্টেন্ট যে ড্রাকুলার মরার পরে এখন ভ্যাম্পায়ার কমিউনিটির মধ্যে কোনো লিডার নেই, এই জন্য কার্মিলা এটার সুযোগ নিয়ে নিজের লিডার হতে চায়। আর এদিকে শেষে সাইফার ট্রেভারকে নিজের সাথে জার্নি করার জন্য রাজি করে ফেলে। এই জন্য তারা নতুন অ্যাডভেঞ্চারে বের হয়ে যায়, যেন তারা মনস্টারদেরকে মারতে পারে। তারা দুজন আলুকার্ডকে বিদায় দিয়ে সাইফার স্পিকার গ্রুপকে খুঁজে বের করার জন্য বের হয়ে যায়। আলুকার্ড এখন ড্রাকুলার ক্যাসেলের মধ্যে একেবারেই একা ছিল। আর ফাইনালি আলুকার্ড নিজের বাবা এবং মায়ের কথা চিন্তা করে কান্না করতে শুরু করে। ওয়েল বন্ধুরা, এর সাথেই কাসালভেনিয়ার প্রথম এবং দ্বিতীয় তো বন্ধুরা, কাসালভেনিয়া সিজন 3 এর মধ্যে 4টা কাহিনী একসাথে প্যারালাল ভাবে চলে। এগুলোকে যদি আমি একসাথে এক্সপ্লেন করি তাহলে সামনে আর পিছনে যাওয়ার কারণে ঠিকভাবে বুঝতে পারবে না। এই জন্য আমি সবগুলো কাহিনীকে একটা একটা করে এক্সপ্লেন করব, যেন তুমি সেগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে পারো। সিজন 2 এর শেষে আমরা ট্রেভার এবং সাইফাকে তাদের নতুন জার্নিতে বের হতে দেখেছিলাম, এই জন্য তাদের জার্নি আমরা প্রথমে এক্সপ্লেন করব। দ্বিতীয় কাহিনীটা হবে আলুকার্টের, যে একাই ড্রাকুলার ক্যাসেল এবং বেলমন্ট লাইব্রেরিকে রক্ষা করছে। আর তৃতীয় কাহিনীটা হবে অনেক বেশি সুন্দর কার্মিলার, যে হেক্টরকে বন্দি বানিয়ে নিজের সাথে নিজের রাজ্যে নিয়ে যাচ্ছে। হেক্টরের কি কপাল পড়বো নাকি খুলবো সেটা আমরা পরেই জানতে পারবো, কারণ হলো কার্মিলার আর 4 বোন আর হেক্টরকে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। আর চতুর্থ কাহিনী হবে আইজ্যাকের, যে মরুভূমির মাঝখানে নিজের নাইট ক্রিচারের আর্মি বানাচ্ছে। তো প্রথম কাহিনীর মধ্যে আমরা ট্রেভার এবং সাইফাকে জঙ্গলের মাঝখানে ড্রাকুলার নাইট ক্রিচারদের সাথে লড়াই করতে দেখতে পাই। আর এখানে আমরা এটাও জানতে পারি যে তাদের দুজনের মধ্যে ফস্টিনস্টি শুরু হয়ে গেছে। তারা জার্নি করে লেন্ডন ফিল্ড নামের একটা শহরে পৌঁছায়, যেখানে তাদের দেখা হয় টাউনের জাজের সাথে। জাজকে তুমি এই টাউনের মেয়র বলতে পারো। এখানে তাদের দেখা আরো একটা লোকের সাথে হয়, যার নাম হলো প্রায়ার সালা, যে ড্রাকুলার মৃত্যুর কারণে খুশি ছিল না। আর সে এটা জানতে চায় যে আসলে ড্রাকুলাকে মেরেছে কে। সাইফা এবং ট্রেভার কিছু বলার আগেই জাজ তাদেরকে থামিয়ে দেয়, আর প্রায়ার সালা এবং তার মঙ্কসদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ট্রেভার এবং সাইফা জানতে পারে যে শহরের মঙ্করা কিছুদিন ধরে অনেক আজব ব্যবহার করছে। এই জন্য ট্রেভার এটার কারণের শিকড় পর্যন্ত যেতে চায়। এই জন্য পরের দিন সকালে ট্রেভার এবং সাইফা জাজের সাথে আবারও দেখা করে, যেখানে তারা দুজন তাদের আসল পরিচয় জাজকে বলে দেয়। জাজ এটা জানার পরে রিভিল করে যে কিছু সময় আগে লন্ডন ফিল্ড শহরের মধ্যেও নাইট ক্রিচাররা হামলা করেছিল। তখন জাজ এবং তার আর্মি ওই নাইট ক্রিচারদের সাথে লড়াই করেছে। কিন্তু ভাই, একটা নাইট ক্রিচার পালিয়ে শহরের চার্চের ভিতরে ঢুকে পড়ে, আর ওই নাইট ক্রিচার সেখানকার মঙ্কদের সাথে খুব আজব ভাবে কথা বলেছে। তখন থেকেই সালা এবং তার মঙ্করা একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর তখন থেকেই চার্চের মধ্যে পাগলা টাইপের লোকেরা আসা যাওয়া শুরু করে দেয়। ট্রেভার এবং সাইফাকে সাবধান করে, কারণ সালার মঙ্কদের কাছে অস্ত্র শস্ত্র আছে এবং তাদের মাথায় এখন আর ঠিক নেই। এই জন্য সাইফা এবং ট্রেভারকে সাবধানে থাকতে হবে। এর মধ্যে আমরা লিন্ডন ফিল্ড শহরের মধ্যে সেনজামিন নামের একটা আজব লোককে দেখতে পাই, যে সালাকে কোনোভাবে পট্টি পরিয়ে চার্চের ভিতরে ঢুকে পড়ে। সে ভিতরে গিয়ে দেখতে পায় যে সবকিছু একেবারে অগুছালু ছিল, যেমন চার্চের সবগুলো বুক মাটিতে পড়ে আছে, আর যে মূর্তি রয়েছে সেটাকে উল্টা করে লটকানো। আর সেখানকার মঙ্কস গুলো একেবারেই আজব ছিল। সেনজামিন সালার সাথে কথা বলে আর তার হাতের ব্যান্ডের মধ্যে যে চিহ্ন রয়েছে সেটার সম্পর্কে জিজ্ঞাসা করে। আসলে এই সিম্বলটা হেলের চিহ্ন ছিল, কিন্তু সালা সেনজামিনকে সেখানে থাকা বুকগুলোকে পড়তে বলে, যেন সেনজামিন সালাকে আরো বেশি তথ্য দিতে পারে। মানে সালা সেনজামিনের কাছ থেকে হেলের সম্পর্কে আরো অনেক কিছু জানতে চায়। সালা সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে সেনজামিনকে বলে সে যেন চার্চের
মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি না করে সেনজামিন বইগুলিকে পড়তে শুরু করে আর চার্চের বাইরে ট্রেভার এবং সাইফা চলে আসে। তবে একটা মাঙ্ক তাদের দুজনকে ভিতরে যেতে দেয় না। তারা দুজন সেখান থেকে চলে তো যায়, তবে তারা বুঝতে পেরে গেছে চার্চের ভিতরে কোনো একটা লোচা আছে। পরের সিনে আমরা ট্রেভারকে দেখতে পাই যে লেন্ডন ফিলের জঙ্গলে চলে আসে আর সেখানে ট্রেভার জাজকেও দেখতে পায়। তারা দুজনে সেখানে আলোচনা করে আর ট্রেভার জাজের সাথে নিজের লাইফের এক্সপিরিয়েন্সকে শেয়ার করে। না, জাজ নিজের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করে যে সে অনেক বছর ধরে এই শহরের দেখাশোনা করে আসছে। শহরে ফিরে আসার সময় তারা দুজন কিছু ঘরের মধ্যে খুবই আজব আজব সিম্বল দেখতে পায়। এদিকে চার্চের ভিতরে সেনজামিন একের পর এক বইকে পড়তে ব্যস্ত, তবে সে কিছু মঙ্কদের কথাবার্তা শুনে ফেলে। তারা যখন সেখান থেকে চলে যায় তখন সেনজামিন একটা পাথরের ব্যবহার করে ডাইরেকশন বের করে আর ওই চার্চের আন্ডারগ্রাউন্ডের দিকে যেতে শুরু করে। তবে তার সামনে হঠাৎ করে সালা চলে আসে, যে কারণে সেনজামিন আর নিচে যেতে পারে না। সালা সেনজামিনকে প্রশ্ন করতে শুরু করে যে সে এখানে কি করছে, তাকে না বলা হয়েছিল এদিক ওদিক ঘোরার নিষেধ। সেনজামিন তখন বাহানা বানাতে শুরু করে যে আমি তো টয়লেটকে খুঁজছিলাম। সে আবারও শহরে ফিরে আসে যেখানে তার সাইফার সাথে দেখা হয় আর সাইফা সেনজামিনকে তার চার্চের এক্সপিরিয়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করে যে এটার ভিতরে তুমি এতক্ষণ কি করছো, হ্যান্ডেল মারছো নাকি। তারা দুজন সেখানে কিছুক্ষণ আলোচনা করে আর সেনজামিন রিভিল করে যে ওই চার্চের ভিতর থেকে নাইট ক্রিচারের গন্ধ আসে আর সেনজামিন নিজে ওই চার্চের ভিতরে একটা জিনিসকে খুঁজছে। শুধু তাই না, তারা শহরের গড়গুলোর মধ্যে তৈরি করা আজব সিম্বলগুলো সম্পর্কেও আলোচনা করে, কারণ এই সিম্বলগুলো খুবই সন্দেহজনক আর এগুলো আগে ছিল না। তখনই সেখানে ট্রেভার আসে আর সে সেনজামিনকে নিয়ে শহরের মুলার জুসের দোকানে যায়। ট্রেভার এখানে সেনজামিনকে চার্চের সম্পর্কে জিজ্ঞাসা করে আর তাদের আলোচনার মধ্যে সেনজামিন বলে যে হয়তো চার্চের ভিতরে একটা ইনফাইনাইট করিডোর আছে, যেটাকে এক ধরনের পোর্টাল বলতে পারো, যেটা দিয়ে এক দুনিয়া থেকে অন্য দুনিয়াতে যাওয়া যায়। সেনজামিন মনে করে যে চার্চের ভিতরে ঠিক এমনই একটা ইনফাইনাইট করিডোরের রাস্তা আছে যেটা হেলের সাথে কানেক্টেড। সে এটাও রিভিল করে যে এই করিডোর দিয়ে গিয়ে তোমরা ওই লোকেদের সাথে দেখা করতে পারবে যারা আগে মারা গিয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে ট্রেভার অন্য কিছুই চিন্তা করছিল। ট্রেভার মনে করে যে ওই রাতে যে নাইট ক্রিচার চার্চের ভিতরে গেছিল সেটা হয়তো আর কখনো বেরি হয়নি। এই কথার কারণে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। আমরা দেখতে পাই যে ওই রাতেই সেনজামিন খারাপ স্বপ্ন দেখতে পায়। স্বপ্নের মধ্যে সেনজামিন একটা ওয়ার্ম হোলের মতো জায়গায় ছিল যেখানে অন্য দুনিয়ার রিফ্লেকশন দেখা যাচ্ছে। হঠাৎ করে সেনজামিন নিজের দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে, তারপর সে স্বস্তির নিঃশ্বাস নেয়। তার পরের দিন সকালে আমরা জাজকে একটা ছোট বাচ্চাকে শাসন করতে দেখতে পাই, কারণ ওই বাচ্চাটা শহরের ভিতরে দৌড়াদৌড়ি করছিল আর জাজ ওই বাচ্চাটাকে একটা সিক্রেট বলে কিভাবে সে ফ্রিতে আপেল খেতে পারবে। সেনজামিন আবারও চার্চে এসে বই পড়তে শুরু করে দেয়। সে একটা বই খুঁজে পায় যেটা তাকে অবাক করে দেয়, কারণ এই বইয়ের মধ্যে হেলের সম্পর্কে লেখা ছিল, স্পেশালি ওই সম্পর্কে যে কিভাবে হেল থেকে লোকেদেরকে ফিরিয়ে আনা যাবে। এখন এই বইটা কিন্তু অনেক পুরনো ছিল, কিন্তু এই বইটার কিছু পৃষ্ঠা হয়তো কিছুদিনের মধ্যেই ছিঁড়া হয়েছে। আর এটা দেখার পরে সেনজামিন আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। সেনজামিন সালার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সালা তার কথাগুলোকে ইগনোর করে দেয়। পরে আমরা ট্রেভার এবং সাইফাকে দেখতে পাই যারা কিছু মাংসদেরকে ধরে ফেলে, যে মাংসগুলো শহরের গড়ের মধ্যে ওই আজব সিম্বলগুলোকে বানাচ্ছিল। ট্রেভার এই দুজন মাংসের সাথে লড়াই করে আর তাদেরকে হারানোর পরে একটা মাংকে নিয়ে জাজের কাছে যায়। তারা সবাই এই মাংকে সালার প্ল্যানিং সম্পর্কে বলতে বলে, কিন্তু এত মাইর খাওয়ার পরে ওই মাংক কিছুই বলে না। সাইফা এবং ট্রেভার জাজকে বলে যে সালা হয়তো অনেক খারাপ কিছু একটা প্ল্যানিং করছে। আর এর মধ্যেই আমরা সেনজামিনকে আবারও চার্চের আন্ডারগ্রাউন্ডে যেতে দেখতে পারি। সেনজামিন সেখানে কিছু অদ্ভুত আলো দেখতে পায় আর ভিতরে গিয়ে সেনজামিন ওই নাইট ক্রিচারটাকে দেখতে পায় যেটা চার্চের ভিতরে ঢুকার পরে আর কখনো বের হয়নি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই নাইট ক্রিচারটাকে একটা ক্রসের মধ্যে আটকানো ছিল। এতে সেনজামিন এটা বুঝতে পেরে যায় যে সালা এবং তার মংসরা এই ক্রিচারকে পূজা করে। সেনজামিন সেখানে একটা জিনিস নোটিস করতে পারে যে মাটির মধ্যে রক্ত দিয়ে এক ধরনের সিম্বল বানানো রয়েছে। আর শুধু তাই না, এই সিম্বলটা হেলের সিম্বলের সাথে অনেক বেশি মিলে যাচ্ছে। তখনই ওই নাইট ক্রিচার জেগে ওঠে আর চিল্লাতে শুরু করে। সেনজামিন তখন তাড়াহুড়া করে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, তবে সালা আবারও তাকে দেখে ফেলে। তবে সেনজামিন খুবই চালাক, সালাকে আবারও পট্টি পরিয়ে চার্চ থেকে বাইরে চলে আসে। কিন্তু যাওয়ার আগে সেনজামিন সালাকে বলে যে সালার চার্চ থেকে পালাতে হবে। অন্যদিকে ট্রেভার ওই মংকে এমন শাটিং দেয় যে সে সবকিছু বলে দেয় যে সালা চার্চের বেসমেন্টের মধ্যে একটা নাইট ক্রিচারকে আটকে রেখেছে আর সেটার পূজা করছে, যেন ওই ক্রিচারটা সালার প্ল্যানকে সম্পূর্ণ করতে পারে। আর ওই আজব সিম্বল যেগুলো শহরের গড়গুলোর মধ্যে বানানো হয়েছে সেগুলোর সাথে এটার কোনো সম্পর্ক আছে। এখন তারা সবাই প্ল্যান করে যে তারা গিয়ে সালার সাথে সরাসরি কথা বলবে, আর সালা যেটাই প্ল্যানিং
প্ল্যানিং করছে সেটাকে আটকাবে। তারা প্ল্যানিং করে যে তারা সেনজামিনকে ইনফাইনাইট করিডোরের কাছে পৌঁছে দিবে আর তারপর সালার সাথে লড়াই করবে। অন্যদিকে চার্চের ভিতরে সালা ওই নাইট ক্রিচারের সাথে কথা বলে। সালা বলে যে তারা নিজেদের প্ল্যানকে সন্ধ্যা হতেই শুরু করে দিবে। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন সেখানে সেনজামিন, ট্রেভার, সাইফা এবং জাজের আর্মি চলে আসে। তারা বাইরে থেকেই সালাকে ডাকে, কিন্তু সালা ছিল চার্চের বেসমেন্টে, যে কারণে ভিতর থেকে সালার কোনো জবাব আসে না। বেসমেন্টের ভিতরে ওই ক্রিচারটা জাগতে শুরু করে আর সালা মাংদেরকে বলে যে তাদের প্ল্যানের সময় হয়ে গেছে। আর ঠিক তখনই লিন্ডান ফিলের যে বাড়িগুলোর মধ্যে ওই সিম্বল তৈরি করা ছিল সেগুলো হঠাৎ করে জ্বলতে শুরু করে, যে কারণে ওই বাড়িগুলোর ভিতরে থাকা লোকেদের মৃত্যু হয়ে যায়। আর তাদের মৃত্যুর পরে তাদের সোল চার্চের ভিতরে থাকা নাইট ক্রিচারের ভিতরে যেতে শুরু করে। এতে ওই ক্রিচার শক্তিশালী হতে শুরু করে। এগুলোর মধ্যে জাজের আর্মি এবং সালার মংসদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর বেসমেন্টের মধ্যে একটা পোর্টাল ওপেন হয় যেটা ডাইরেক্টলি হেলের সাথে কানেক্টেড রয়েছে। আর এই পোর্টাল দিয়েই হেল থেকে অনেকগুলো নাইট ক্রিচার বেরিয়ে আসে। এতে আমরা দর্শকটা বুঝতে পারি যে এই পোর্টালের বিপরীত পাশে আসলেই হেল রয়েছে। আর এই হেলের ভিতরে আমরা এক মুহূর্তের জন্য ড্রাকুলা এবং লিসাকে দেখতে পাই। তারপরে এই ট্রেভার এবং সাইফা নাইট ক্রিচারদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর এর মধ্যে ওই নাইট ক্রিচারটা ক্রস থেকে মুক্ত হয়ে যায়, যেটা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সাইফা পোর্টাল থেকে আসা মনস্টারগুলোর সাথে লড়াই করছিল আর ট্রেভার এই নাইট ক্রিচারকে মারার চেষ্টা করে। তবে এই নাইট ক্রিচার এত বেশি সোলকে অ্যাবজর্ব করে ফেলেছে যে কারণে ট্রেভার এটাকে মারতেই পারছিল না। এর মধ্যেই সালা এবং জাজ সামনাসামনি চলে আসে, যেখানে সালা জাজকে একটা ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। তবে মরার আগে জাজ সালাকে বলে যে লড়াই এখনো শেষ হয়নি, আর সে সালাকে একটা সিক্রেট প্যাসেজ সম্পর্কে বলে। জাজ মাটিতে পড়ে যায় কিন্তু মরার সময়ও হাসতে থাকে। এদিকে সেনজামিন পোর্টালকে বন্ধ করার চেষ্টা করছিল আর হেলের ভিতর থেকে ড্রাকুলা পোর্টালকে দেখতে পায় আর নিজের হাতকে সামনে এগিয়ে দেয়। সেনজামিন নিজের ম্যাজিক্যাল ক্রিস্টালকে ওই নাইট ক্রিচারের চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। এতে পোর্টালের লোকেশন হেল থেকে অন্য জায়গায় চলে যায়। ওই নাইট ক্রিচার সেনজামিনকে পোর্টাল দিয়ে ভিতরে ফেলে দেয় আর আমরা দেখতে পাই যে পোর্টাল বন্ধ হতে শুরু করেছে। সেনজামিন তখন ট্রেভার এবং সাইফাকে সাহায্য করার জন্য ধন্যবাদ বলে, কারণ সেনজামিন একজনকে ইনফাইনাইট করিডোরের ভিতরে খুঁজে বেড়াচ্ছে। আর এই সিনটা দেখে এমন মনে হচ্ছিল যে সে তাকে খুঁজে পেয়ে গেছে। পোর্টাল বন্ধ হওয়ার আগে সেনজামিন সাইফা এবং ট্রেভারকে আশ্বাস দেয় যে তাদের খুব শীঘ্রই দেখা হবে। তারপরেই পোর্টাল বন্ধ হয়ে যায় আর তার ঠিক পরেই ট্রেভার নিজের পুরো শক্তির ব্যবহার করে এই নাইট ক্রিচারকে মেরে ফেলে। যাই হোক, মনস্টারকে মারার পরে সাইফা এবং ট্রেভার জাজের কাছে আসে আর জাজ তাদেরকে বলে যে সালা মারা গেছে। এটা বলার পরেই জাজ তাদেরকে বলে যে তারা সালার বডিকে কিভাবে খুঁজে বের করতে পারবে আর তাদেরকে বলে যে সালার বাড়িকে পুড়ে ফেলার জন্য। সাইফা এবং ট্রেভার সালাকে জঙ্গলের মাঝখানে ভয়ানক ভাবে কাটার মধ্যে আটকানো দেখতে পায়। আর ঠিক এখানেই তারা কিছু ছোট বাচ্চাদের কঙ্কাল দেখতে পায়। এই জিনিসটা তাদের খুব আজব লাগে, তবে আমরা হয়তো বুঝতে পেরে গেছি যে এখানে কি হয়েছে। জাজ একটা ছোট বাচ্চাকেও কিন্তু সিক্রেট বলেছিল আর সালাকেও সিক্রেট বলেছে, আর তারা দুজনেই মারা গেছে। আর এই লাল কালারের কাপড়টা কিন্তু ওই বাচ্চাটার পরনেই ছিল। তারপরে ট্রেভার এবং সাইফা জাজের বাড়িতে আসে, যেখানে একটা সিক্রেট রুমের মধ্যে তারা অনেকগুলো ছোট বাচ্চাদের জোতা দেখতে পায়। এখানে তারা বুঝতে পারে যে জাজের নিজের একটা সিক্রেট লাইফ রয়েছে আর সে শহরের বাচ্চাদেরকে মারার পরে তাদের জোতাগুলোকে কালেক্ট করতো ট্রফি হিসেবে, যেটা শুনতেই কেমন লাগছে তাই না? এটা জানতে পারার পরে সাইফা এবং ট্রেভার অনেক বেশি রেগে যায় আর সাইফা নিজের ম্যাজিক দিয়ে জাজের গড়কে একেবারে পুড়ে ফেলে। তারপরে তারা দুজন শহর ছেড়ে চলে আসে আর ট্রেভার এখন আর মনস্টারদের সাথে লড়াই করতে চায় না। এর সাথেই ট্রেভার এবং সাইফার স্টোরিটা শেষ হয়। এখন সেকেন্ড স্টোরি হলো আলুকার্টের, যেখানে আলুকার্ট একাকিত্বে নিজের জীবন কাটাচ্ছে। আর আমরা এখানে জানতে পারি যে একাকিত্বের কারণে আলুকার্টের সাইকোলজিক্যালি অনেক প্রবলেম হচ্ছে। আলুকার্ট যখন জঙ্গলে ছিল তখন আলুকার্ট কিছু পায়ের শব্দ শুনতে পায় আর সেখানেই আলুকার্টের দুইটা মানুষের সাথে দেখা হয়, যারা আলুকার্টকে খুঁজে বের করার জন্যই সেখানে এসেছে। আসলে এরা দুজন হলো ভ্যাম্পায়ার হান্টার, একজনের নাম হলো সুমি, আরেকজনের নাম হলো টাকা। তারা দুজন সেখানে চো নামের একটা ভ্যাম্পায়ারকে খুঁজে বের করার জন্য সেখানে এসেছে, যে ড্রাকুলার আর্মির মধ্যে ছিল। এখন চো তো মারা গেছে, তবে তারা দুজন আলুকার্টের কাছে সাহায্য চায় যেন আলুকার্ট তাদেরকে লড়াই করা শিখায়। আর আলুকার্ট তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আলুকার্ট সুমি এবং টাকাকে নিজের কাসেলের ভিতরে নিয়ে আসে আর তাদের কাছ থেকে জানতে পারে যে কিভাবে চো তাদেরকে বন্দি করে রেখেছিল, যেন সে তাদের সাথে লড়াই করে এক এক করে মারতে পারে। তাদেরকে প্রতিদিন টর্চার করা হতো আর তারা তখন থেকেই সুযোগের সন্ধানে রয়েছে যেন তারা চোকে মেরে ফেলতে পারে। কিন্তু ড্রাকুলা চোকে নিজের ওয়ার কাউন্সিলে ডেকে আনে, যেখানে চো মারা যায়। এই সুযোগ পেয়ে সুমি এবং টাকা চো এর সকল গার্ডগুলোকে মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে আসে। এগুলো করার পরে তারা দুজনেই চো এর সন্ধানে বের হয় আর এইভাবে তারা আলুকার্টের কাছে পৌঁছেছে। যাই হোক, তারপর থেকেই সুমি এবং
টাকা আলুকার্টের সাথে ট্রেনিং করতে শুরু করে, কিন্তু তাদেরকে দেখে এটা মনে হচ্ছিল তারা আলুকার্টকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে না। আলুকার্ট এই দুজনকে কাসাল এবং লাইব্রেরিতে ঘুরে দেখায় এবং সে তাদেরকে ভ্যাম্পায়ারদের অ্যানাটমি সম্পর্কেও বলে। এই সবকিছুর মধ্যে সুমি এবং টাকা আলুকার্ট সম্পর্কে আলোচনা করে, আর তারপরে আলুকার্ট তাদেরকে কাসালের রুমগুলোকে দেখায়। সুমি এবং টাকা আলুকার্টের কাছে কাসালের সিক্রেট সম্পর্কে জানতে চায়, তবে আলুকার্ট তাদের কথার তেমন কোনো জবাব দেয় না। ওই রাতে যখন আলুকার্ট কাসালের মধ্যে ঘুমানোর চেষ্টা করছিল, তখন সেখানে সুমি এবং টাকা আসে, আর তারা দুজনে একসাথে আলুকার্টের সাথে শারীরিক হতে শুরু করে। তবে হঠাৎ করে তারা আলুকার্টকে বেল্ট দিয়ে বেঁধে ফেলে, যে কারণে আলুকার্ট আর নড়াচড়া করতে পারে না। আর তখন আমরা জানতে পারি এরা দুজন তো আলুকার্টকেই মারার প্ল্যান বানাচ্ছে, যেন তারা এই কাসালের সিক্রেট সম্পর্কে জানতে পারে আর পরে সেগুলোর ব্যবহার করে সকল ভ্যাম্পায়ারদেরকে মারতে পারে। তবে তখনই আলুকার্ট নিজের ম্যাজিক্যাল সর্ডের ব্যবহার করে সুমি এবং টাকার গলা কেটে ফেলে, যে কারণে এরা দুজনই সেখানে মারা যায়। আলুকার্ট এতে খুবই কষ্ট পেয়েছে, কারণ সে সুমি এবং টাকাকে বিশ্বাস করে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে আলুকার্টকে তাদেরকে মারতে হয়েছে। আর এই ঘটনার পরে আলুকার্ট সুমি এবং টাকার বডিকে কাসালের বাইরে ঝুলিয়ে দেয়, যেন এটা দেখার পরে কোনো মানুষ আর কাসালের ভিতরে যাওয়ার চেষ্টা না করে। আর এখানে আমরা দেখতে পাই যে একাকিত্বের কারণে আলুকার্ট ধীরে ধীরে ড্রাকুলার মতোই হয়ে যাচ্ছে। আর আলুকার্টের কাহিনী এখানেই শেষ হয়। এখন শেষ স্টোরি হলো কার্মিলা এবং হেক্টরের, যেখানে কার্মিলা হেক্টরকে নিয়ে নিজের রাজ্য স্টেরিয়াতে চলে আসে। এখানে কার্মিলা তার ভ্যাম্পায়ার সিস্টার স্ট্রেগা, মোরানা এবং লেনোরের সাথে দেখা করে। ভাই যাই বল না কেন, লেনোর খুবই কড়া একটা মাল, ভ্যাম্পায়ার কড়া একটা ভ্যাম্পায়ার। যাই হোক, তারা এখানে 1 মাস ধরে কার্মিলার জন্য অপেক্ষা করছিল। কার্মিলা নিজের এই জার্নি পায়ে হেঁটে সম্পূর্ণ করেছে, এই জন্য এত সময় লেগেছে। হেক্টর এখন তাদের কাছে বন্দী ছিল। তারা হেক্টরকে ন্যাংটা করে একটা জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়, যেখানে হেক্টরের উপরে টর্চার করা হয়। কার্মিলা নিজের বোনদেরকে নিয়ে প্ল্যানিং করে যে যেহেতু এখন ড্রাকুলা নেই, তাদের অন্য রাজ্যগুলোকে দখল করতে হবে, আর এটার জন্য তারা হেক্টরকে ব্যবহার করে নাইট ক্রিচারের আর্মি বানাবে। কিন্তু এখানে সমস্যা হলো যে তারা হেক্টরকে এত বেশি টর্চার করেছে, হেক্টর কোনোভাবেই তাদেরকে সাহায্য করতে রাজি হবে না। এই জন্য লেনোর হেক্টরকে রাজি করানোর দায়িত্ব নেয়। ভাই এটা কি ভাই, ভ্যাম্পায়ার হওয়ার পরেও এমন কেমনে? লেনোর হেক্টরের কাছে আসে, যেখানে হেক্টর সুযোগ পেতেই লেনোরকে মারার চেষ্টা করে, কিন্তু লেনোর হেক্টর থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, যে কারণে সে হেক্টরকে খুব সহজেই হারিয়ে দেয়। আর এটা করার জন্য সে হেক্টরকে খুব কঠিন শাস্তি দেয়। কিন্তু তার পরের দিনই লেনোর আবারও হেক্টরের কাছে আসে, আর হেক্টর লেনোরকে বলে যে সে কার্মিলার প্ল্যান সম্পর্কে অলরেডি জানে। তারা দুজন আলোচনা করে, যেখানে লেনোর হেক্টরকে জিজ্ঞাসা করে, ড্রাকুলা তো তোমাকে মিথ্যা বলে ব্যবহার করেছিল তাই না? কিন্তু হেক্টর যেটা চায় সেটা লেনোর হেক্টরকে দিতে পারবে। এই কথা শোনার পরেই হেক্টর লেনোরের কথায় মনোযোগ দিতে শুরু করে। এরপরেই তারা প্ল্যানিং নিয়ে আলোচনা করতে শুরু করে, যেখানে লেনোর ধীরে ধীরে হেক্টরকে ম্যানিপুলেট করতে শুরু করে। ভাই কঠিন মাল। আমি তোমাদেরকে বলে দিই, এইরকম মহিলা থেকে একেবারে সাবধান, একবারে চুষে ছেড়ে দিবে, কিছুই রাখবে না। লেনোর হেক্টরকে কাপড় চোপড় দেয় পরার জন্য, কারণ হেক্টর ল্যাংটা ছিল। আর ধীরে ধীরে লেনোর হেক্টরের বিশ্বাসকে জয় করে ফেলে। লেনোর হেক্টরকে বলে যে তাদের বাইরে হাঁটতে যাওয়া উচিত। লেনোর হেক্টরকে স্লেভ বানিয়ে নিজের সাথে নিয়ে যায়। হেক্টরও ধীরে ধীরে লেনোরের কথায় একমত হতে শুরু করে। এতে হেক্টর নিজের ডিফেন্সের দিকে আর বেশি খেয়াল রাখে না। দূর থেকে কার্মিলা এবং স্ট্রেগা লেনোর এবং হেক্টরের আলোচনাকে শুনতে থাকে, আর এখানে তারা হেক্টরকে নিয়ে মজা করে। যাই হোক, লেনোর হেক্টরকে আবার যখন জেলখানার সামনে নিয়ে আসে, তো এইবার হেক্টরকে একটা নতুন জেলখানার ভিতরে রাখা হয়, যেটার ভিতরে একটা পড়ার টেবিল আর সুন্দর একটা বিছানা ছিল। আর আমরা এখানে দেখতে পাই যে লেনোর কিভাবে হেক্টরকে ম্যানিপুলেট করার জন্য তাকে সেডিউস করার চেষ্টা করে। এখান থেকে সিন শিফট হয়ে স্ট্রেগাকে দেখানো হয়, যে ঘুমাতে পারছিল না, এই জন্য ম্যাপস গুলো দেখছিল যেন সে একটা ভালো যুদ্ধের প্ল্যান বানাতে পারে। মোরানা স্ট্রেগাকে ঘুমাতে বলে, কিন্তু সে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ সে হলো যুদ্ধের ইনচার্জ। অন্যদিকে লেনোর হেক্টরকে এত বেশি সিরিয়াস করে যে তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। তাদের সম্পর্ক এত বেশি ইন্টেন্স ছিল যে যদি আমি এটা ইউটিউবে দেই তাহলে ইউটিউব ক্রাশ করে যাবে। যখন তারা দুজন শারীরিকভাবে ইনভলভ ছিল, তখন লেনোর হেক্টরকে ম্যানিপুলেট করে এটা বলিয়ে ফেলে যে হেক্টর সবসময় লেনোরের সাথে লয়াল থাকবে। আর ঠিক ওই সময় সুযোগ পেয়ে লেনোর চুপচাপ একটা আংটি হেক্টরের আঙুলের মধ্যে পরিয়ে দেয়, যেটা দিয়ে লেনোর হেক্টরকে একটা স্পেলের সাথে আবদ্ধ করে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাজিক্যাল রিং হেক্টরকে এমন একটা স্পেলের সাথে আবদ্ধ করে ফেলে, যেটার কারণে এটা বলতে পারো যে হেক্টর এখন লেনোরের গোলাম হয়ে গেছে। আর যদি হেক্টর এমন না করে তাহলে এই রিংটা হেক্টরকে অনেক বেশি কষ্ট দিবে। বলেছিলাম না ভাই, এইরকম মেয়ে থেকে একেবারেই সাবধান, চুষে একেবারে ছেড়ে দিবে। হেক্টর ফিজিক্যাল হওয়ার চক্করে বলেছিল যে সে তার সাথে লয়াল থাকবে, কিন্তু এই চক্করে হেক্টরের গোয়া মারা সারা হয়ে গেছে। তারপর লেনোর হেক্টর
হেক্টরকে একটা কুত্তার মতো বেঁধে তার বাকি বোনদের সামনে নিয়ে আসে আর সে সবাইকে নিজের প্ল্যান সম্পর্কে বলে। লেনোর তাকে বলে যে সে একটা ম্যাজিশিয়ানের মাধ্যমে কিছু রিং বানিয়েছে যেগুলোর মধ্যে বাইন্ডিং স্পেল রয়েছে, আর লেনোর হেক্টরকে একটা রিং পরিয়ে দিয়েছে যে কারণে হেক্টর এখন তার গোলাম হয়ে গেছে। আর এখন যদি হেক্টর কোনো নাইট ক্রিচার তৈরি করে তাহলে সেগুলো লেনোরের আদেশ পালন করতে বাধ্য। শুধু তাই না, লেনোর তার বোনদের জন্য কিছু রিং বানিয়েছে, যদি তারা এগুলো পরে তাহলে হেক্টর এবং তার ক্রিচারগুলো তাদের আদেশ পালন করবে। লেনোরের বোনরা তাকে অনেক বেশি শাবাশি দেয়, আর এদিকে হেক্টর আবারও বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। লেনোর হেক্টরকে সেখান থেকে নিয়ে যায় আর সে হেক্টরকে বলে যে আসলে লেনোর হেক্টরকে নিজের পেট বানিয়ে ফেলেছে, ঠিক হেক্টরের মতোই যেভাবে হেক্টর ছোটবেলা মৃত প্রাণীদের ডেড বডি দিয়ে নিজের পেট বানাতো। তবে সে হেক্টরকে মারবে না, কারণ হেক্টরের বিছানার পারফরমেন্স অনেক ভালো। এই জন্য লেনোর তার বোনদেরকে বলে হেক্টরের জন্য একটা সুন্দর রুম রেডি করে যেন লেনোর গিয়ে হেক্টরের সাথে ফিজিক্যাল হতে পারে। ওয়েল, এর সাথেই হেক্টরের কাহিনী এখানে শেষ হয়। এখন 4 নাম্বার কাহিনী হলো আইজ্যাকের, যে মরুভূমি দিয়ে নিজের নাইট ক্রিচারের আর্মি নিয়ে যাচ্ছিল। আইজ্যাক একটা দোকানের মধ্যে আসে যেখানে একটা বুড়ো লোক ছিল। এই বুড়ো লোকটা সেখানে আইজ্যাককে একটা ম্যাজিক্যাল মিরর দেয় যেটাকে তুমি একটা মোবাইল ফোন বলতে পারো, আর এটার মাধ্যমে আইজ্যাক জানতে পেরেছে হেক্টর স্টেরিয়ার জেলখানার মধ্যে বন্দী আছে। আর এখন আইজ্যাক হেক্টরকে তার বিশ্বাসঘাতকতার জন্য পানিশমেন্ট দিতে চায়। তবে আইজ্যাক তো এটা জানে না হেক্টর এমনিতেই অনেক বেশি পানিশমেন্ট পাচ্ছে। যাই হোক, তারপরে আইজ্যাক ওই মিররটা নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু দোকানের বাইরেই কিছু গার্ড আইজ্যাকের জন্য অপেক্ষা করছিল, যারা আইজ্যাককে সেখান থেকে চলে যেতে বলে। আইজ্যাক তাদের সাথে কথা বলার চেষ্টা করে আর বলে যে আমি এবং আমার নাইট ক্রিচাররা কার উপরে আক্রমণ করবে না, আমরা শুধু এখান দিয়ে যাচ্ছি। কিন্তু যখন ওই গার্ডেরা কোনোভাবেই মানতে চায় না তখন আইজ্যাক নিজের নাইট ক্রিচারদেরকে আদেশ করে যে এদের সবাইকে মেরে আমার কাছে নিয়ে আসো, আমি আরো বেশি নাইট ক্রিচার বানাবো। তারপর আইজ্যাক ওই শহরের পোর্টের কাছে চলে আসে, যেখানে আইজ্যাকের সাথে একটা লোকের দেখা হয় যার নাম হলো ক্যাপ্টেন। ক্যাপ্টেন আইজ্যাককে অফার দেয় যে সে তাকে জিনওয়া শহর পর্যন্ত পৌঁছে দিতে পারবে, কিন্তু একটা শর্ত হলো যে আইজ্যাক এবং তার নাইট ক্রিচাররা তাদের উপরে হামলা করবে না। আইজ্যাকের ক্যাপ্টেনের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আইজ্যাক ডিসাইড করে যে সে এই যাত্রার ভাড়া ক্যাপ্টেনকে দিবে। তো শিপ দিয়ে যাওয়ার সময় আইজ্যাক নিজের কাহিনী ক্যাপ্টেনের সাথে শেয়ার করে, যেটা শুনে ক্যাপ্টেন আইজ্যাককে বলে যে আইজ্যাকের প্রতিশোধ নেওয়ার বদলে নিজের পাওয়ার এবং জ্ঞানের ব্যবহার করে মানব জাতিকে কাইন্ডনেস দেখাতে। সেখানে আইজ্যাক ক্যাপ্টেনের কথায় প্রভাবিত হয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারপরে ক্যাপ্টেনের শিপ আইজ্যাককে জিনওয়া নামিয়ে দেয়। সেখানে নামতেই সেখানকার সার্জেন্ট আইজ্যাকের রাস্তা আটকায়। আইজ্যাক আবারও তাদের সাথে কথা বলার চেষ্টা করে যে আমি এখানে কার উপরে আক্রমণ করতে আসিনি, আমি শুধু এখান দিয়ে যাচ্ছি। আইজ্যাক তাদেরকে কয়েকবার রিকোয়েস্ট করে, কিন্তু যখন তারা রাজি হয় না তখন আইজ্যাক আবারও নিজের নাইট ক্রিচারদেরকে তাদের উপরে ছেড়ে দেয়। সেখান থেকে সামনে এগিয়ে এসে বিশ্রাম করার সময় আইজ্যাক নিজের একটা নাইট ক্রিচারের সাথে কথা বলে। আইজ্যাক তাকে জিজ্ঞাসা করে যে তার কি মনে আছে তার জীবন এর আগে কেমন ছিল। ওই ক্রিচারটা বলে যে সে এক সময় অ্যাথেন্সের মধ্যে একটা স্কলার ছিল, কিন্তু সেখানে তাকে টর্চার করা হতো, এই জন্য সে নিজেকে জীবিত রাখার জন্য অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটাই কারণ ছিল যে তাকে হেলের মধ্যে পাঠানো হয়েছে। তারপরে এখন সে একটা নাইট ক্রিচার হয়ে গেছে। সে আইজ্যাককে ধন্যবাদ বলে কারণ আইজ্যাক তাকে একটা নতুন জীবন দিয়েছে। যাই হোক, জার্নি কন্টিনিউ করলে আইজ্যাক একটা শহরের মধ্যে এসে পৌঁছায় যেখানে থাকা সকল লোকেদেরকে একটা ম্যাজিশিয়ান কন্ট্রোল করে। এই কথাটা আইজ্যাককে একটা বুড়ো মহিলা বলে যার নাম ম্যারেন্ডা ছিল। সেও একজন ম্যাজিশিয়ান, কিন্তু সে আগের মতো স্ট্রং না, এই কারণে সে ওই ম্যাজিশিয়ানের সাথে লড়াই করতে পারবে না। মিরান্ডা আইজ্যাককে এটাও বলে যে ওই ম্যাজিশিয়ানের কাছে একটা বড় ট্রান্সমিশন মিরর রয়েছে, যেটার সাহায্যে আইজ্যাক নিজের পুরো আর্মিকে নিয়ে স্টেরিয়া যেতে পারবে। কিন্তু তার আগে আইজ্যাককে ওই ম্যাজিশিয়ানকে হারাতে হবে, যেটা অনেক কঠিন হবে, কারণ ওই ম্যাজিশিয়ান শহরের সকল লোকেদেরকে বশ করে নিজের আর্মি বানিয়ে রেখেছে। এটা শোনার সাথে সাথে আইজ্যাক ওই শহরের মধ্যে চলে আসে আর সে নিজের নাইট ক্রিচারের আর্মি নিয়ে ওই শহরের মধ্যে আক্রমণ করে দেয়। কিন্তু আইজ্যাকের আর্মি ম্যাজিশিয়ানের আর্মির উপরে ভারী পড়ে। তার সাথে সাথে আইজ্যাক নিজের নেক্রোমেন্সির ব্যবহার করে নিজের সৈন্যর সংখ্যা বাড়াচ্ছিল। আর আইজ্যাক একটা গ্রিন লাইট হাউসের দিকে যেতে শুরু করে, কারণ ম্যাজিশিয়ান ওই লাইট হাউসের মধ্যেই ছিল। সেখানে যেতে ম্যাজিশিয়ানের আর্মি আইজ্যাককে থামানোর চেষ্টা করে, কিন্তু আইজ্যাক কোনোভাবেই থামে না। এক পর্যায়ে আইজ্যাক লাইট হাউসের টপে চলে আসে, যেখানে ওই ম্যাজিশিয়ান আইজ্যাককেও কন্ট্রোল করার চেষ্টা করে। আর কয়েক সেকেন্ডের জন্য আমাদের মনে হয় যে আইজ্যাক আসলেই কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু বন্ধুরা হঠাৎ করে আইজ্যাক নিজের কন্ট্রোলে চলে আসে আর ওই ম্যাজিশিয়ানকে প্রাণে মেরে ফেলে। এতে টাউনের লোকেদের মধ্যে যে ম্যাজিক ছিল সেটা ভেঙে যায়। চারদিক থেকে মৃতদেহ নিচে পড়তে থাকে আর আইজ্যাক প্ল্যান করে যে এই মৃতদেহগুলোর ব্যবহার করে নিজের একটা বড় আর্মি তৈরি করবে, কারণ এই সব লোকেরা আগেই মারা গেছে। আইজ্যাক সেখানে ওই মিররটাকে খুঁজে পায়, যেটার সাহায্যে আইজ্যাক নিজের পুরো আর্মিকে স্টেরিয়া পাঠাতে পারবে। আর সিজন 3
এর সাথেই শেষ হয়ে যায়। তাদের এই সিরিজটা পছন্দ হচ্ছে তারা কমেন্টের মধ্যে এই সিরিজটার নাম লিখে দিও। তো চলো দেরি না করে আমরা সিজন 4 এর কাহিনীটা জেনে নেই। তো সিজন 4 এর শুরু হয় ট্রেভার এবং সাইফাকে দেখিয়ে, যারা সিজন 3 এর পরে তাদের নতুন জার্নিতে বের হয়ে গেছে। আর রাস্তার মধ্যেই তারা অনেকগুলো ডার্ক ক্রিচারের সাথে লড়াই করে। তাদের কিছু কঙ্কালের সাথে লড়াই করতে হয় আর একটা নেক্রোম্যান্সার যে এই কঙ্কালগুলোকে কন্ট্রোল করছিল। কিন্তু সাইফা এবং ট্রেভার মিলে তাদের সবাইকে খালাস করে দেয়। তারা আরো কিছু নাইট ক্রিচারকে খুঁজে পায় যারা ড্রাকুলার ছবিকে ঘিরে পূজা করছিল এবং তারা দুজন এগুলোকেও শেষ করে দেয়। আর একটা চার্চের মধ্যে তারা একটা ভ্যাম্পায়ারের সন্ধান পায় যে এক ধরনের এক্সপেরিমেন্ট করছিল। আসলে সে এখানে ড্রাকুলাকে আবারও জীবিত করার চেষ্টা করছিল। অবশ্যই সাইফা এবং বেলমন্ট তাকে এটা করতে দেয় না এবং সেখানেই তাকে মেরে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই যে এই ঘটনাগুলোর কারণে সাইফা মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছে। সাইফার মনে হয় যে সে ধীরে ধীরে ট্রেভারের মতো হয়ে যাচ্ছে। আর সকাল সন্ধ্যা ভ্যাম্পায়ার এবং নাইট ক্রিচারদের সাথে লড়াই করে সে একেবারেই বিরক্ত। তারপরে তারা একটা কাল্ট খুঁজে পায় যারা বাচ্চাদেরকে কুরবানি দিচ্ছিল। আর সাইফা এবং ট্রেভার তাদেরকে মেরে বাচ্চাগুলোকে বাঁচিয়ে ফেলে। আর তারা এখানে এটাও জানতে পারে যে এই কাল্টের লোকেরা গ্রিন রিপারকে পূজা করছে। গ্রিন রিপার এমন একটা এন্টিটি যেটাকে ডেথ বলা হয়। তারা দুজনে জার্নি করতে করতে ফাইনালি তার্গোবিস্তা শহরে চলে আসে যেখানে সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে। চারিদিকে মারামারি কাটাকাটি আর নাইট ক্রিচারের আতঙ্ক এখনো শেষ হয়নি। একটা অস্ত্রশালার বেসমেন্টের মধ্যে লোকেদের লাশের স্তূপ বানিয়ে রাখা হয়েছে। আর এখানেই বেলমন্ট এবং সাইফাকে আরো কিছু ভ্যাম্পায়ারকে মেরে খালাস করতে হয় যেগুলো অস্ত্রশালা থেকে অস্ত্র নেওয়ার জন্য এসেছে। আর আমরা দেখতে পাই যে দূর থেকে দুইজন ভ্যাম্পায়ার ট্রেভার এবং সাইফার উপরে নজর রাখছিল। আর এই ভ্যাম্পায়ার দুইটার মধ্যে থেকে একটার নাম আমরা জানতে পারি ওয়ার্নি। ওয়ার্নি এটা বলে যে সে এক সময় ড্রাকুলার রাইট হ্যান্ড ছিল আর ড্রাকুলার তাকে তার্গোবিস্তা দেওয়ার কথা ছিল, কিন্তু সে এখন এখানে ট্রেভার এবং সাইফাকে দেখে একেবারেই খুশি না। অন্যদিকে আলুকার্ট তার কাসালের ভিতরে মুলার জুসের নেশায় নিজের সময় কাটায়। আমরা এটা দেখতে পাই যে আলুকার্ট এখানে একা থাকতে থাকতে ঠিক ড্রাকুলার মতো হয়ে যাচ্ছে। তখনই হঠাৎ করে আলুকার্টের ক্যাসেলের দিকে একটা ঘোড়া আসে যেটার মধ্যে একটা মানুষের লাশ ছিল। ওই লাশটার হাতের মধ্যে একটা চিঠি ছিল যেটার মধ্যে ড্যানিস্টি নামের জায়গার লোকেরা আলুকার্টের কাছ থেকে সাহায্য চাইছে। কারণ হলো তাদের উপরে কনস্ট্যান্টলি নাইট ক্রিচার এবং ভ্যাম্পায়াররা হামলা করছে। আর ওই জায়গাটা ড্রাকুলার ক্যাসেল থেকে মোটামুটি 20 মাইল দূরে ছিল। আর আলুকার্ট সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কারণ হলো যে বেচারা একাকিত্বে একেবারে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে আলুকার্ট ওই মেসেঞ্জারের লাশটাকে সম্মানের সাথে দাফন করে দেয়। আর এতে আমরা বুঝতে পারি যে আলুকার্টের হিউম্যানিটি এখনো শেষ হয়নি, তার মধ্যে হিউম্যানিটি এখনো বেঁচে আছে, যে কারণেই তো সে মানুষটাকে সম্মানের সাথে দাফন করে দিল। সিজন 3 তে আমরা দেখেছিলাম স্টেরিয়াতে হেক্টর লেনোরের গোলাম হয়ে গেছে, কিন্তু তারপরেও লেনোর হেক্টরকে খুব ভালো ফ্রিডম দিয়ে রেখেছে। তার নিজের পার্সোনাল রুম আছে, লাইব্রেরি আছে, আর সে কার্মিলার প্রাইভেট কালেকশন থেকে মুলার জুস খেতে পারে। শুধু তাই না, হেক্টরের কাছে একটা ম্যাজিক্যাল মিররও রয়েছে যেটার সাহায্যে হেক্টর গোপনে ওয়ার্নির সাথে আলোচনা করে। এখানে তাদের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারি যে তারা কিছু একটা প্ল্যান করছে, যেটা অবশ্যই ভালো কিছু তো হবে না। এখানে আমরা হেক্টরকে আরো একটা আজব জিনিস করতে দেখতে পাই। হেক্টর কিছু আজব পাথরকে কার্মিলার প্রাসাদের ফাটলগুলোর মধ্যে রেখে দেয়। এই পাথরগুলোর কাজ কি সেটা হয়তো আমরা পরে জানতে পারবো। এদিকে লেনোর কাসলের মধ্যে বিরক্ত হয়ে গেছে, কারণ কার্মিলার যুদ্ধের প্ল্যান তার একদমই ভালো লাগে না। আর এটার কারণ হলো যুদ্ধে অনেক সাধারণ মানুষেরা মারা যায়, যেটা লেনোর একেবারেই পছন্দ করে না। আর এই কথাগুলো লেনোর হেক্টরের সাথে শেয়ার করে বলে যে হেক্টরকে যত তাড়াতাড়ি সম্ভব তার হ্যামারকে তৈরি করতে, কারণ তাদের প্ল্যান হেক্টরের নেক্রোমেন্সির উপরে নির্ভরশীল। আর এখানে আমরা এটাও জানতে পারি যে হেক্টর শুধু একটা ম্যাজিক্যাল হ্যামারের মাধ্যমেই নিজের নাইট ক্রিচারগুলোকে বানাতে পারে। আর এই ম্যাজিক্যাল হ্যামার বানাতে হেক্টরের 1 সপ্তাহ সময় লাগবে। তবে কার্মিলা হেক্টরকে সম্পূর্ণ বিশ্বাস করে না। আর হেক্টরের এত সময় নেওয়ার কারণে সে হেক্টরের উপরে রেগেছিল। কার্মিলা যে কোনো ভাবে পুরো দুনিয়াকে নিজের কন্ট্রোলে আনতে চায়, আর এতে তার কিছুই যায় আসে না এতে কত মানুষ মারা যাবে। এর মধ্যেই তার্গোবিস্তারের মধ্যে সাইফা এবং ট্রেভার রাত কাটানোর জন্য একটা বাড়িতে আসে যেটা প্রায় ভাঙাচুরা ছিল, যেখানে তাদের সাথে সাক্ষাৎ হয় ওয়ার্নি আর তার সাথে রেডকো আর কিছু নাইট ক্রিচারের। এখানে সাইফা এবং বেলমন্ট নাইট ক্রিচারগুলোর সাথে লড়াই করে, যদিও ওয়ার্নি এবং রেডকো দূর থেকে তাদের লড়াইকে দেখে। তখনই ফাইটের মাঝখানে সেখানে জ্যামফির এসে পৌঁছায়, যে তার্গোবিস্তা শহরের আন্ডারগ্রাউন্ড কোর্টের হেডগার্ড। জ্যামফির বেলমন্ট এবং সাইফাকে লড়াই করতে সাহায্য করে। লড়াই শেষে জ্যামফির তাদেরকে বলে যে ড্রাকুলার প্রথম অ্যাটাকের পরে তার্গোবিস্তারের রয়্যাল ফ্যামিলি বেঁচে গেছে, আর এখন সে তার্গোবিস্তারে আসা নাইট ক্রিচারদের সাথে লড়াই করে তাদেরকে রক্ষা করে। সে এই কাজ করতে ট্রেভার এবং সাইফার কাছে সাহায্য চায়, তবে তারা এখনো একে অপরকে বিশ্বাস করতে পারেনি। এখানে আমরা জানতে পারি যে ওয়ার্নি এবং রেডকো তার্গোবিস্তা শহরের আন্ডারগ্রাউন্ড কোর্টের সন্ধানে ছিল, যেন তারা সেখানে থাকা ম্যাজিক্যাল ওয়েপেনগুলোকে চুরি করতে পারে। লড়াইয়ের পরে ট্রেভার একটা নাইট ক্রিচারের
কাছ থেকে অদ্ভুত একটা পাথর পায়, যেটাকে ট্রেভার নিজের কাছেই রেখে দেয়। আর এই পাথরটা কি সেটা আমরা পরে জানতে পারবো। তখন আমাদের আইজ্যাককে দেখানো হয় যে নিজের নাইট ক্রিচারদের সাথে ছিল, যেখানে আইজ্যাক তার নাইট ক্রিচারের আর্মিকে ডেড বডিগুলোকে দাফন করার অর্ডার দিয়েছে, যাদের মৃত্যু সিজন 3 এর মধ্যে হয়েছিল। এর মধ্যেই ওই নাইট ক্রিচারটা আইজ্যাককে জিজ্ঞাসা করে যে সে এটা কেন করছে। আসলে নাইট ক্রিচারটা আইজ্যাকের কাছ থেকে এটা জানতে চায় যে তাদের কাজ হলো সবকিছুকে মেরে ফেলা, ধ্বংস করা, কিন্তু তারা এখানে মৃত মানুষদের লাশ কেন দাফন করছে। তার সাথে সাথে আইজ্যাক নাইট ক্রিচারের ব্যবহার করে শহরের ঘরগুলোকে মেরামত করছিল, এটার সম্পর্কেও এই নাইট ক্রিচারটা জানতে চায়। তখন আইজ্যাক একটা গভীর কথা বলে, যেটার মিনিং আসলেই অনেক গভীর। আইজ্যাক বলে যে একটা হ্যামারের ব্যবহার করে যে কোনো জিনিসকে ভাঙাও যায়, আবার তৈরিও করা যায়। আইজ্যাক সেখানে ওই নাইট ক্রিচারটাকে একটা ব্লুবেরি ফল খেতে দেয়, আর সেটা খাওয়ার পরে এই নাইট ক্রিচারের এত ভালো লাগে যে সে আইজ্যাকের কাছ থেকে আরো একটা ফল চায়। তো আইজ্যাক তাকে এটা বুঝায় যে যেটাকে তুমি ন্যাচারাল মনে করো সেটা হয়তো সঠিক নাও হতে পারে। আইজ্যাক এখনো নিজের প্রতিশোধ নেওয়ার প্ল্যানকে চেঞ্জ করেনি, কিন্তু এবার হয়তো আইজ্যাক সেটা করতে অন্য কোনো রাস্তার ব্যবহার করবে। গত সিজনে ওই বুড়ো জাদুকরকে মারার পরে আইজ্যাকের নিজের একটা এজেন্সি তৈরি হয়েছে, কিন্তু এর আগে আইজ্যাক একটা ড্রাকুলার লোক ছিল, যেখানে ড্রাকুলা আইজ্যাককে যেটা বলতো আইজ্যাক সেটাই করত। কিন্তু এখন আইজ্যাক নিজের ইচ্ছাতে কিছু করতে চায়। তখনই ম্যাজিক ক্রিস্টালের মধ্যে ওয়ার্নি আইজ্যাকের কাছে কল করে, যেখানে ওয়ার্নি আইজ্যাককে ড্রাকুলাকে ফিরিয়ে আনার কথা বলে। তবে আইজ্যাক এখন আর ড্রাকুলাকে জীবিত করতে চায় না। আইজ্যাক ওয়ার্নিকে বলে যে ড্রাকুলার এখন রেস্ট নেওয়ার সময়, আর আমিও নিজের ইচ্ছাতে কিছু করতে চাই। তার মানে হলো আইজ্যাক এখন আর ড্রাকুলার কোনো ফলোয়ার না, আইজ্যাকের নিজের একটা স্বপ্ন রয়েছে, যেটাকে আইজ্যাক নিজের মতো করে কমপ্লিট করতে চায়। এদিকে মোরানা এবং স্ট্রেগা যুদ্ধের প্ল্যানকে কার্যকর করার জন্য স্টেরিয়া থেকে বাইরে এসেছে, কিন্তু তারাও কার্মিলার প্ল্যানের কারণে তেমন খুশি না। তারা সারা জীবন ভরে যুদ্ধ করে আসছে, যে কারণে তারা এখন বিরক্ত হয়ে গেছে। আর ঠিক তখনই তাদের উপরে হামলা করে দেওয়া হয়, আর এটা ছিল দিনের সময়, মানে সূর্যের আলো পড়লেই তো ভ্যাম্পায়ারদের কাম তামাম হয়ে যায়। তবে স্ট্রেগার কাছে একটা স্পেশাল স্যুট রয়েছে, যেটা পরে সে দিনের আলোতেও লড়াই করতে পারবে। আর সে মোরানাকে সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য একটা কফিনের মধ্যে বন্ধ করে দেয়। স্ট্রেগা এত শক্তিশালী ছিল যে সে সেখানে আক্রমণ করা সকল মানুষকে খুব সহজেই মেরে ফেলে। তবে স্ট্রেগা এটা বুঝতে পারে যে এই লোকগুলো তাদের উপরে হামলা করতে এই জন্য এসেছে কারণ তারা ভয় পেয়ে রয়েছে। মোরানা এবং স্ট্রেগা এই যুদ্ধতে একেবারে বিরক্ত হয়ে গেছে, যেগুলোতে শুধু সাধারণ মানুষেরাই মারা যায়। আর ঠিক তখনই তাদের কাছে কার্মিলার একটা মেসেজ আসে, যেখানে কার্মিলা বলে যে হেক্টর নাইট ক্রিচার বানানো শুরু করে দিয়েছে, এই জন্য তাদেরকে স্টেরিয়া ফিরে আসতে হবে। এদিকে সাইফা এবং ট্রেভার জামফিরের উপরে সম্পূর্ণ ভরসা করে না, কারণ তারা দ্বিতীয়বারের মতো কারো জালে পড়তে চায় না। কিন্তু জামফির তাদেরকে তার্গো বিস্তারের রয়্যাল আর্মির মধ্যে যুক্ত করতে চায়। এখানে আমরা আরো একটা জিনিস দেখতে পাই, ট্রেভার যে পাথরটা নাইট ক্রিচারদের কাছ থেকে পেয়েছিল সেটা একটা ম্যাজিক্যাল ড্রেগারের মধ্যে খুব ভালোভাবে ফিট হয়ে যায়। আর এটা ওই ড্রেগার যেটা বেলমন্ট অস্ত্রশালা থেকে পেয়েছিল। বেলমন্ট এবং সাইফা আইজ্যাকের মতো কারো কন্ট্রোলে থাকতে চায় না, কারণ তারা এখন থেকে অন্য কারো লড়াইয়ে সামিল হতে চায় না। কারণ হলো তারা এখন নিজেদের জীবনের লক্ষ্য খুঁজে বের করতে চায়। এটাই কারণ ছিল যে ট্রেভার জামফিরের লড়াইয়ে পার্ট নিতে দ্বিধাবোধ করে। এদিকে আলুকার ডাইনেস্টি নামের গ্রামে পৌঁছায়, যেখানে নাইট ক্রিচাররা তাদের উপরে হামলা করে দিয়েছে। আলুকাট এই নাইট ক্রিচারগুলোকে নিজের ম্যাজিক্যাল ওয়েপেনের মাধ্যমে খুব সহজেই খালাস করে দেয়। আর ভিলেজের হেড ওমেন গ্রেটা তাকে বলে যে কিভাবে 4 রাত ধরে নাইট ক্রিচাররা তাদের উপরে আক্রমণ করছে। গ্রেটা তার মেসেঞ্জার মারিয়াসের সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে আলুকাট গ্রেটাকে মেসেঞ্জারের ডেথ সম্পর্কে বলে দেয়। আর এখানেই বন্ধুরা আমরা সেনজামিনকে দেখতে পাই, যে সেনজামিন সিজন 3 তে পোর্টালের মধ্যে হারিয়ে গিয়েছিল। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় সেনজামিন ডাইনেস্টি কিভাবে পৌঁছেছে, যেখানে সেনজামিনের রেপুটেশন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল, আর কিভাবে সেনজামিন নিজের ওয়াইফকে ইনফাইনাইট করিডোরের মধ্যে হারিয়ে ফেলেছে, আর কিভাবে সে সিজন 3 এর মধ্যে ইনফাইনাইট করিডোরের ভিতরে ঢুকে গিয়েছিল। আর সেখানেই সেনজামিনের আরো একটা অ্যালকামিস্ট অথবা ম্যাজিশিয়ানের সাথে দেখা হয়, যে সেনজামিনকে বলেছে যে তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য সেনজামিনকে স্যাক্রিফাইস দিতে হবে। ওই জাদুকর সেনজামিনকে এটাও বলে যে অ্যালকামির আলটিমেট গোল হলো স্পিড এবং ম্যাটারের মিশ্রণ, মেল এবং ফিমেলের মিলন, যেটা ইনফাইনাইট করিডোরকে কন্ট্রোল করতে পারে। তার কথাগুলো শুনে এটা মনে হচ্ছিল যে এই কথাগুলোর সাথে ড্রাকুলার রিজারেকশনের কানেকশন আছে। এই ম্যাজিশিয়ান সেনজামিনকে একটা চাবি দেয়, যেটার মাধ্যমে সেনজামিন ইনফাইনাইট করিডোরকে যে কোনো জায়গায় ওপেন করতে পারবে। শুধু তাই না, আমাদেরকে এটাও দেখানো হয় যে সেনজামিন নিজের জার্নিকে কিভাবে কন্টিনিউ করেছে, যেখানে সেনজামিন নিজের এথিক্স এবং মোরালসকে স্যাক্রিফাইস করে দেয়। এখন সেনজামিন নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য সবকিছু করতে পারে। আর এই জন্যই সেনজামিন সাক্ষাৎ করে ওয়ার
ওয়ার্নির সাথে, যেখানে সেনজামিন ওয়ার্নিকে অফার করে ড্রাকুলাকে রিজারেকশন করার। কিন্তু এই আলোচনার মধ্যে সেনজামিন ওয়ার্নিকে তেমন সম্মান করে না, কিন্তু সেনজামিনের এই প্ল্যান ওয়ার্নির জন্য আসলেই অনেক কার্যকারী হবে। সিন বর্তমানে আলুকার্ড এবং গ্রেটার কাছে চলে আসে, যেখানে আলুকার্ড গ্রেটাকে পরামর্শ দেয় এই গ্রামের লোকেদের সুরক্ষার জন্য তাদের সবাইকে আলুকার্ডের ক্যাসেলের মধ্যে আশ্রয় নেওয়া উচিত। আর সেখানে সেনজামিনও যেতে চায়, তবে এর মধ্যে সেনজামিনের উদ্দেশ্য কি সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু আমরা এটাও দেখতে পাই যে গ্রেটা সেনজামিনকে একটুও বিশ্বাস করে না। আর আমরা সেনজামিনের কাছ থেকে এটা জানতে পারি যে ইনফাইনাইট করিডোরের ভিতরে এত সময় থাকার কারণে হয়তো সেনজামিনের উপরে ডার্ক ম্যাজিকের ছাপ রয়েছে। আর গ্রেটা এই বিষয়ে সেনজামিনের উপরে সন্দেহ করে। আগে আমরা ট্রেভার এবং সাইফাকে লড়াই করতে দেখেছি, কিন্তু এবার আমরা আলুকার্ডকে লড়াই করতে দেখতে পারি। অবভিয়াসলি আলুকার্ড ট্রেভার এবং সাইফা থেকে বেশি শক্তিশালী, যে কারণে আলুকার্ডের নাইট ক্রিচারগুলোকে মারতে তেমন কষ্ট হয় না। আসলে আলুকার্ড গ্রেটার গ্রামবাসীকে নিজের ক্যাসেলে নিয়ে যাচ্ছে, তখনই নাইট ক্রিচাররা তাদের উপরে হামলা করে দেয়। এদিকে আমাদের হেক্টরকে দেখানো হয় যে নাইট ক্রিচার বানাতে ব্যস্ত, আর হেক্টরের নাইট ক্রিচার বানানোর সাথে সাথেই সেগুলোকে মিশনে পাঠিয়ে দেওয়া হয়। তবে লেনোরের নাইট ক্রিচার বানানোর প্রসেস একেবারেই পছন্দ হয় না, এটা তার কাছে একেবারে জঘন্য লাগে। কার্মিলা ওই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল, কারণ কার্মিলা সারাক্ষণ যুদ্ধের প্ল্যানিং বানিয়ে কাটিয়ে দেয়। আর শুধু তাই না, যদি কার্মিলা পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করতে শুরু করে দেয়, তখন লেনোরের ডিপ্লোমেসির কোনো দরকারই হবে না, আর তখন হয়তো লেনোরের কার্মিলার দরকার থাকবে না। এখানে তার চিন্তার বিষয় আরো একটা ছিল, ড্রাকুলা হেক্টরকে মিথ্যা বলে তাকে ব্যবহার করেছে, আর কার্মিলা ঠিক সেটাই করছে। এদিকে আমাদের আবারও আলুকার্ডকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আলুকার্ড লাগাতার ওই নাইট ক্রিচারগুলোকে মারছিল যেগুলো মানুষদের উপরে হামলা করছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই যে আলুকার্ড এবং গ্রেটার মধ্যে ভাব জমতাছে। অন্যদিকে তার্গো বিস্তারের মধ্যে সাইফা এবং ট্রেভারও জামফির সম্পর্কে জানার চেষ্টা করছে, কারণ তাদের জামফিরের প্রতিটা আচরণকেই একেবারে আজব মনে হচ্ছে। বেলমন্ট এবং সাইফা হঠাৎ করে দেখতে পায় যে জামফির সাধারণ মানুষদেরকে খাবার ছিনিয়ে নিয়ে তার রাজা এবং রানীর জন্য নিয়ে যায়। এখানে সন্দেহজনক হলো যে বেলমন্ট এবং সাইফা এখনো জামফিরের রাজা এবং রানীকে দেখেনি। জামফিরের খাবার ছিনিয়ে নিয়ে যাওয়ার কারণে তার্গো বিস্তারের বেঁচে যাওয়া মানুষগুলো কিছুই খেতে পারছে না। এখানে ট্রেভার এটা ভাবতে শুরু করে যে যদি তার্গো বিস্তার শহরের নিচে এমন টানেল থাকে যেখানে রয়্যাল কোর্টকে লুকিয়ে রাখা যাবে, তাহলে ওই টানেলগুলোর মধ্যে এমন জায়গাও তো থাকতে পারে যেখানে ভ্যাম্পায়াররা লুকিয়ে থাকবে। মানে যদি মানুষ থাকতে পারে তাহলে ভ্যাম্পায়ার থাকবে না কোন কারণে? তখনই মাটির নিচ থেকে একটা নাইট ক্রিচার বের হয়, যেটা জামফিরের দিকে যেতে শুরু করে। আর শুধু তাই না, এই নাইট ক্রিচারটা জামফিরের মধ্যে এক ধরনের ম্যাজিক্যাল পিন লাগিয়ে দেয়। হতে পারে এটা ট্র্যাকিং অথবা কোনো কন্ট্রোল করার মতো জিনিস। সিন শিফট হয় আইজ্যাকের উপরে, যেখানে আইজ্যাক নিজের নাইট ক্রিচারের আর্মি নিয়ে কার্মিলার ক্যাসেলের মধ্যে হামলা করে দিয়েছে। আইজ্যাক এখানে নিজের আর্মিকে অর্ডার দেয় যে হেক্টরকে জীবিত রাখার জন্য, কারণ আইজ্যাক চায় হেক্টরের কাছ থেকে পার্সোনালি প্রতিশোধ নিতে। আর আইজ্যাকের এই আক্রমণের কারণে কার্মিলা অনেক বেশি রেগে রয়েছে। এদিকে হেক্টর লেনোরের জীবন নিয়ে চিন্তিত ছিল, যে কারণে হেক্টর লেনোরের সুরক্ষার জন্য প্রথমেই সবকিছু রেডি করে রেখেছে। হেক্টর আগে থেকেই বাকিদের সাথে যোগাযোগ রেখেছে, যে কারণে হেক্টর আইজ্যাকের অ্যাটাক সম্পর্কে জানে, এবং হেক্টর ড্রাকুলাকে জীবিত করার বিষয়টা নিয়েও চিন্তা ভাবনা করেছে। যাই হোক, হেক্টর লেনোরকে একটা ম্যাজিক্যাল জেলখানার মধ্যে বন্দি করে দেয়, যেটার মধ্যে থেকে লেনোর চাইলেও বের হতে পারবে না। আর এখানেই আমরা জানতে পারি যে হেক্টর পুরো ক্যাসেলের মধ্যে জাল বিছিয়ে রেখেছে। আমরা হেক্টরকে দেখেছিলাম ক্যাসেলের ফাটলগুলোর মধ্যে পাথর রাখতে, আর হেক্টর সেগুলোর মাধ্যমে এক ধরনের ফাঁদ তৈরি করেছে। সেখানে হেক্টরের সামনে আইজ্যাক এসে পৌঁছায়, আর হেক্টর মনে করেছিল আইজ্যাক এখানে তাকে মারতে এসেছে। তবে আইজ্যাক হেক্টরকে বলে সে হেক্টরকে মারবে না। আইজ্যাক হেক্টরকে বলে যে কিভাবে তারা দুজনেই আরেকজনের গোলাম ছিল, কিন্তু এখন তারা নিজেদের রাস্তায় যেতে পারবে। আইজ্যাক এখানে হেক্টরকে বলে যে তার নাইট ক্রিচারগুলোকে আদেশ করতে পিছিয়ে যাওয়ার জন্য। তবে হেক্টর আইজ্যাককে বলে সে এটা করতে পারবে না, কারণ হলো লেনোর হেক্টরকে একটা রিং পরিয়ে দিয়েছে। তো এখানে হেক্টর আইজ্যাকের কাছ থেকে তার ছুরিটা চায়, যেটা দিয়ে হেক্টর তার ওই আঙুলটাকেই কেটে ফেলে, যেটার মধ্যে লেনোরের পরানো রিংটা রয়েছে। যে কারণে হেক্টর লেনোরের গোলামি থেকে মুক্ত হয়ে যায়, আর সকল নাইট ক্রিচারের কন্ট্রোল তার কাছে চলে আসে। তারপরে হেক্টর আইজ্যাককে একটা স্টার শেপের যন্ত্র দেয়, যেটা দিয়ে আইজ্যাক ক্যাসেলের মধ্যে থাকা ফাঁদগুলোকে অ্যাক্টিভ করতে পারবে। আমরা জানতে পারি এই ফাঁদ অ্যাক্টিভ হয়ে গেলে কার্মিলার প্রাসাদ থেকে পালাতে পারবে না, আর তার সাথে সাথে আইজ্যাককে সরাসরি কার্মিলার সামনে পৌঁছে দিবে। আর এখানেই আমরা দেখতে পাই যে কার্মিলা একাই নাইট ক্রিচার মেরে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। আর আইজ্যাকের এখানে আসার সাথে সাথেই কার্মিলার সাথে একটা ভয়ানক লড়াই হয়। আর এখানে আইজ্যাক কার্মিলার সাথে লড়াই করার জন্য নিজের সবচাইতে পাওয়ারফুল নাইট ক্রিচারগুলোর সাহায্য নেয়। আর এখানে যে ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে সেগুলো আসলেই অনেক অসাধারণ, যেখানে আমরা
আমরা দেখতে পাই যে কার্মিলা একাই কিভাবে একটার পর একটা নাইট ক্রিচারগুলোকে মেরে যাচ্ছিল। চারিদিকে নাইট ক্রিচারের বডি পড়ে রয়েছে আর ফ্লোর রক্তে লাল হয়ে গেছে, কিন্তু নাইট ক্রিচারের সংখ্যা বেশি হওয়ার কারণে একটা সময় পরে গিয়ে কার্মিলা ক্লান্ত হয়ে যায়। আর কার্মিলা আইজ্যাকের কাছে হার মানতে চায় না, এই জন্য নিজের প্রাণ নিজেই নিয়ে নেয়। কিন্তু যাওয়ার আগে সে আইজ্যাককে বলে যে সে জাহান্নামে আইজ্যাকের জন্য অপেক্ষা করবে। মোরানা এবং স্ট্রেগা যখন সেখানে ফিরে আসে তখন তারা দেখতে পায় যে তাদের ক্যাসেল একটা লাশ ঘরে পরিণত হয়েছে এবং তারা এটাও বুঝতে পেরে যায় যে কার্মিলা মারা গেছে। তাদের মনে হয় যে যদি কার্মিলা মারা যায় তাহলে লেনোরের বাঁচার কোনো চান্সই নেই। তারা কাসালের মধ্যে গিয়ে লড়াই করে না, এর বদলে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা একটা নর্মাল জীবন কাটাবে যেখানে তাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। তারপরে হেক্টর এবং আইজ্যাককে এটা ডিসাইড করতে হবে যে তারা কি ড্রাকুলাকে ফিরিয়ে আনবে নাকি না। আইজ্যাক বলে যে এখন ড্রাকুলার রেস্ট করাটাই উত্তম, আর এখন থেকে তারা দুজন নিজেদের রাস্তায় চলবে। এখানে হেক্টর লেনোরের সাথে একা থাকতে চায় এবং লেখাপড়া করে জ্ঞানী হয়ে আরো ভালো কিছু করতে চায়, আর সে কখনোই অন্য কারো কন্ট্রোলে থাকতে চায় না। আর অন্যদিকে ওয়ার্নি এবং রেডকো রয়্যাল কোর্টের লোকেশন জানতে পেরে যায়, কারণ তারা জামফিরের উপরে ওই ট্র্যাকিং ডিভাইসটা লাগিয়ে দিয়েছিল। এখন যেহেতু তারা কোর্টের লোকেশন জেনে গেছে তখন রেডকো ওয়ার্নিকে ছেড়ে দেয়, মানে সে ওয়ার্নিকে জানিয়ে দেয় যে সে ওয়ার্নির সাথে কাজ করবে না। রেডকো মনে করে যে সে হলো একটা সোলজার আর ওয়ার্নি হলো একটা তুচ্ছ ক্রিমিনাল। এর মধ্যে ট্রেভার এবং সাইফাও রয়্যাল কোর্টকে দেখতে চায়, আর এটা দেখে মনে হচ্ছে এখানে আরো একটা লড়াই হবে। এখানে আমি আপনাদেরকে আরো একটা কথা বলে দেই, সেনজামিন আলুকার্টের ক্যাসেলের মধ্যে কিছু পাথর রাখছিল যেগুলোর মধ্যে হেলের সিম্বল রয়েছে, আর তার কাছে একটা আজব নোটবুক রয়েছে, সেটার মধ্যে কিছু পড়তে থাকে অথবা লিখতে থাকে। এর মধ্যে সে ওয়ার্নি এবং ওই ম্যাজিশিয়ানটার সাথে কন্ট্যাক্ট রাখে এবং সেনজামিন তাদেরকে বলে দেয় যে সে লোকেশন পেয়ে গেছে। এদিকে সেনজামিন এবং সাইফা রয়্যাল কোর্টের মধ্যে গিয়ে পৌঁছায়, যেখানে তারা তার্গো বিস্তারের লোকেদেরকে ক্ষুধা এবং পিপাসায় নাজেহাল দেখতে পায়। আর শুধু তাই না, জামফির নিজের রাজা এবং রানীর লাশকে রেখে দিয়েছে যেগুলো অনেক আগেই মারা গেছে। জামফির এটা মনে করে যে তার রাজা এবং রানী একদিন জেগে উঠবে আর সবাইকে বাঁচাবে, এবং তাকে দেখে মনে হচ্ছিল তার মাথার মধ্যে মেন্টালি সমস্যা হয়েছে। সেখানেই হোলি ওয়াটারের পাশে মানুষের পিপাসায় অবস্থা খারাপ, কারণ হলো জামফির তাদেরকে পানি পান করতে দিচ্ছে না, কারণ সেগুলো তাদের প্রোটেকশনের জন্য ছিল ভ্যাম্পায়ার এবং নাইট ক্রিচারদের থেকে। সাইফা এবং ট্রেভারের অনেক বুঝানোর পরে জামফির এটা মেনে নেয় যে তার রাজা এবং রানী আর কখনোই ফিরে আসবে না। আর ঠিক তখনই সেখানে রেডকো এবং তার নাইট ক্রিচাররা চলে আসে। রেডকো এবং তার নাইট ক্রিচাররা সেখানে থাকা লোকেদেরকে মারতে শুরু করে দেয়, আর ট্রেভার, সাইফা এবং জামফির লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে আলুকার্টের ক্যাসেলের মধ্যেও নাইট ক্রিচারের আর্মি হামলা করে। নাইট ক্রিচারগুলো ডাইনেস্টির লোকেদেরকে মারতে শুরু করে দেয়, আর মরার পরে তাদের সোল আলুকার্টের ক্যাসেলের ভিতরে সেনজামিনের রাখা হেলের সিম্বলগুলোকে অ্যাক্টিভ করে দেয়। সেখানেই সেনজামিন নিজের কাছে থাকা চাবির ব্যবহার করে ইনফাইনাইট করিডোরের দরজা খুলে দেয়, আর মারা যাওয়া লোকেদের সোল সেটার ভিতরে যেতে শুরু করে। নাইট ক্রিচারের আর্মি সংখ্যায় অনেক বেশি ছিল, যে কারণে আলুকার্টের তাদেরকে শেষ করতে অনেক সময় লাগছিল। আর কিছু নাইট ক্রিচার কাসালের ভিতরেও চলে যায়। এগুলোকে মারার পরে আলুকার্ট এবং গ্রেটা সোলগুলোকে ফলো করতে করতে আলুকার্টের ছোটবেলার রুমে চলে আসে, যেখানে সেনজামিন কিছু একটা করছিল, মানে সেনজামিন ইনফাইনাইট করিডোরকে সম্পূর্ণভাবে খোলার চেষ্টা করছে। আসলে এই জায়গাটাতেই আলুকার্ট ড্রাকুলাকে মেরেছিল, এই জন্য এই স্পেলটা এখানেই সবচেয়ে ভালো কাজ করবে, যেন তারা ড্রাকুলাকে ফিরিয়ে আনতে পারে। আর শুধু তাই না, তারা ড্রাকুলার সাথে সাথে ড্রাকুলার ওয়াইফ লিজাকেও ফিরিয়ে আনতে চায়, যেটাতে তারা ড্রাকুলা এবং লিজার সোলকে মিলিয়ে একটা ভয়ানক এন্টিটিকে বানাতে পারবে। সেনজামিনের মতে এটাই হলো অ্যালকামির আসল লক্ষ্য। এগুলো করে সেনজামিন নিজেকে অলমোস্ট একটা গড মানতে শুরু করে দিয়েছে। এদিকে তার্গো বিস্তারের মধ্যে টেবার রেডকোর সাথে লড়াই করে, আর সাইফা এবং জামফির বাকি নাইট ক্রিচারগুলোর সাথে। এর মধ্যেই আমরা ওয়ার্নিকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে আন্ডারগ্রাউন্ড কোর্টের ভিতরে চলে আসে। যেমন রেডকো বলেছিল সে একজন পারদর্শী ফাইটার, আর সে বেলমন্টকে প্রায় হারিয়ে দিয়েছিল। তবে রেডকো নিজের শক্তি নিয়ে একটু বেশি বাহবা করে। রেডকো তার্গো বিস্তারের লোকেদের উপরে আক্রমণ করে আর একটা বাচ্চা এবং তার মাকে মারার চেষ্টা করে, কিন্তু সেখানে জামফির এসে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। ঠিক তখনই বেলমন্ট সেখানে এসে রেডকোকে শেষ করে দেয়। এর মধ্যেই ওয়ার্নি লুকিয়ে লুকিয়ে রাজা এবং রানীর কক্ষে গিয়ে তাদের পিছনেই একটা ম্যাজিক্যাল মিরার খুঁজে পায়, আর ওই মিরারের মাধ্যমে সে সেনজামিনকে দেখতে পায় যে ইনফাইনাইট করিডোরের পোর্টাল ওপেন করছিল। ওয়ার্নিও মিরারের মাধ্যমে সেনজামিনের কাছে চলে আসে, আর বেলমন্ট এবং সাইফাও তার পিছনে যায়। তবে তারা ড্রাকুলার ক্যাসেলের অন্য জায়গায় চলে আসে। ওয়েল আলুকার্ট ক্যাসেলের মধ্যে এখনো নাইট ক্রিচারগুলোর সাথে লড়াই করছিল, আর সাইফা এবং ট্রেভার টেলিপোর্ট হয়ে সেখানেই পৌঁছেছে। ট্রেভার, সাইফা এবং আলুকার্টের আবারও একবার রিউনিয়ন হয়, যেখানে তারা আবারও একসাথে লড়াই করবে। তারা তিনজন একসাথে নাইট ক্রিচারগুলোর সাথে লড়াই করে। আর এদিকে আমরা একটা কঠিন টুইস্ট সম্পর্কে জানতে পারি।
ওয়ার্নি আসলে কোনো ভ্যাম্পায়ার না। সে প্রথমে তো ওই ম্যাজিশিয়ানের রূপে চলে আসে যে সেনজামিনকে ইনফাইনাইট করিডোরের চাবিটা দিয়েছে, আর তারপরে গিয়ে সে নিজের আসল রূপে আসে যেটার নাম হলো গ্রিন রিপার অথবা ডেথ। ডেথ এমন একটা ক্রিচার, যত মানুষ মারা যাবে ডেথ ততই শক্তিশালী হতে থাকবে। এই জন্যই সে ড্রাকুলাকে জীবিত করতে চায়, যেন দুনিয়ার মধ্যে অনেক বড় সংখ্যায় মানুষদের মৃত্যু হয়। আর শুধু তাই না, সে ড্রাকুলা এবং লিসাকে ফিরিয়ে এনে একটা র্যাপিস নামের মনস্টারকে বানাতে চায়। সেনজামিন এবং ড্রাকুলার ফলোয়াররা মিলে ড্রাকুলার জন্য একটা বডিকে তৈরি করেছে, যেটার মাধ্যমে ড্রাকুলা জীবিত হয়ে উঠবে। আর এই বডিটার মধ্যে অর্ধেক হলো পুরুষের পার্ট আর অর্ধেক হলো মহিলার পার্ট। আর কিছু সময়ের জন্য ড্রাকুলা এবং লিসার সোলকে হেল থেকে টেনে বের করে নিয়ে আসা হয়, আর তাদের দুজনের সোলকে ওই বডির মধ্যে ঢুকিয়ে জীবিত করে দেওয়া হয়। ট্রেভার, সাইফা এবং আলুকার্ড কিছুই করতে পারছিল না, কারণ তাদের আশেপাশে একটা ব্যারিয়ার ছিল। তখন ট্রেভার নিজের চাবুক দিয়ে লাগাতার ব্যারিয়ার মধ্যে আক্রমণ করতে থাকে, যে কারণে সেটা ভেঙে যায়। আর সেনজামিনও তখন নিজের ভুল বুঝতে পারে যে সে একটা দানবকে তৈরি করছে। এই জন্য সেনজামিন এবং ট্রেভার মিলে ড্রাকুলা এবং লিসার রেবিসকে নষ্ট করে দেয়। আর এটা করার কারণে কাসালের মধ্যে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টের মধ্যে একটা ছুরি সেনজামিনের বুকের ভিতরে ঢুকে যায়। মানে সেনজামিন নিজের শেষ সময়ে ছিল, আর এই শেষ সময়ে সেনজামিন নিজের ওয়াইফকে পোর্টালের মধ্যে দেখতে পায়। সেনজামিনের ওয়াইফ পিছনে তাকায়, আর তার সাথে সাথেই পোর্টালটা বন্ধ হয়ে যায়। আর এগুলো দেখার পরে গ্রিন রিপার অনেক বেশি রেগে যায়। তখন সে ইনফাইনাইট করিডোরের চাবিকে ব্যবহার করে নিজেকে পাওয়ার আপ করে। আর ট্রেভার ডেথের সাথে লড়াই করার আগে সাইফাকে নিজের মনের কথা বলে দেয় যে সে তাকে ভালোবাসে। তোমাদের মনে আছে তো, ট্রেভার একটা ম্যাজিক্যাল শট আর একটা পাথর পেয়েছিল, যেগুলো একটার সাথে আরেকটা মিলে যায়। তখন ট্রেভার এই অস্ত্রটাকে ব্যবহার করে ডেথের সাথে লড়াই করার জন্য। আসলে এই অস্ত্রটা হলো বেলমন্ট ফ্যামিলির একটা স্পেশাল ওয়েপেন, যেটা শুধু বেলমন্ট ফ্যামিলির মেম্বাররাই ব্যবহার করতে পারে। আর এটার মধ্যে এমন পাওয়ার আছে যে এটা যে কোনো এন্টিটিকে নিমিষেই শেষ করে দিতে পারে। এটা করতে ট্রেভারকে ডেথের মাথার মধ্যে অ্যাটাক করতে হবে, যেটা করা এত সহজ ছিল না। এই লড়াইয়ে ট্রেভার কয়েকবার মরতে মরতে বাঁচে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সে সফলভাবে ডেথের মাথার মধ্যে অ্যাটাক করতে পারে। কিন্তু ডেথের ধ্বংসের কারণে যে বিস্ফোরণ হয়, এটাতে সবকিছু ধ্বংস হয়ে যায়। তো এখানে আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দেই যে ওয়ার্নি মানে ডেথ কি চেয়েছিল। সে কোনোভাবে ড্রাকুলাকে জীবিত করে দিবে, আর তখন ড্রাকুলা পৃথিবীর মধ্যে মৃত্যুর তাণ্ডব চালাবে। আর এত মৃত্যুর কারণে ডেথ আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। অন্যদিকে হেক্টর এবং লেনর মুলার জুস খেতে খেতে স্ট্রেংথ সম্পর্কে আলোচনা করে। তুমি শক্তিশালী বলে যে অন্য কাউকে মারবে, এটা ঠিক না। তুমি নিজের শক্তিকে ব্যবহার করে অন্য একজনকে রক্ষাও করতে পারো। লেনর এখন আর একটা জেলখানার মতো জীবনে বন্দী থাকতে চায় না, যে কারণে সে জীবনে প্রথমবার সূর্য ওঠাকে দেখতে চায়। মানে ভ্যাম্পায়াররা তো কখনোই সূর্যের সামনে যায় না, গেলেই তো মারা যাবে। যে কারণে লেনর সূর্য ওঠা দেখার জন্য বাহিরে চলে আসে, আর সূর্যের কারণে তার ডেথ হয়ে যায়। এতে হেক্টরের মন খারাপ ছিল, কিন্তু তারপরেও হেক্টর খুশি যে লেনর নিজের ইচ্ছাতেই এটা করেছে। এদিকে আলুকার্টও নিজের মানুষের পাঠটাকে মেনে নেয়, কারণ এখন আলুকার্টের সাথে একটা সঙ্গী আছে গ্রেটা, যাকে আলুকার্ট পছন্দ করতে শুরু করেছে। মানে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। আর শুধু তাই না, আলুকার্ট গ্রেটাকে অফার করে যে গ্রেটার গ্রামের লোকেরা চাইলে এখানেই থাকতে পারবে, যেটাতে গ্রেটা খুব সহজেই রাজি হয়ে যায়, কারণ তাদেরকে রক্ষা করার জন্য আলুকার্টের মতো একজন এখানে আছে। তবে সাইফার অবস্থা খারাপ ছিল, কারণ ট্রেভারকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই লড়াইয়ের পরে ট্রেভার গায়েব হয়ে গেছে, যে কারণে তাদের মনে হয় যে হয়তো সে মারা গেছে। আর এখানেই আমরা জানতে পারি যে সাইফা আসলে প্রেগনেন্ট, সে ট্রেভারের বাচ্চার মা হতে চলেছে। এই কারণেই সাইফার মন খারাপ, তাই সে কারো সাথেই কথা বলে না। সাইফা এখান থেকে গিয়ে তার নিজের লোকেদের সাথে থাকতে চায়, তবে আলুকার্ট তাকে থামিয়ে দেয়, কারণ আলুকার্ট এখানে একটা গ্রাম তৈরি করবে। আর সে অফার করে যে সাইফা চাইলে এখানেই থাকতে পারবে। সাইফার এই আইডিয়াটা পছন্দ হয়, তারপরেও সাইফা এখান থেকে চলে যেতে চায়। সাইফা যখন চলে যাচ্ছিল, তখনই ড্রাকুলার ক্যাসেলের সামনে গোড়ার মধ্যে চড়ে একটা লোক আসে, যেটা আর কেউ না ট্রেভার ছিল। হ্যাঁ বন্ধুরা, ট্রেভার অনেক আহত ছিল, কিন্তু তারপরেও জীবিত রয়েছে। ট্রেভার তখন এটা এক্সপ্লেন করে যে সে কিভাবে বেঁচে গিয়েছে। আসলে মারা যাওয়ার আগে সেনজামিন ইনফাইনাইট করিডোরের পোর্টালকে ওপেন করে ট্রেভারকে সেটা দিয়ে টেলিপোর্ট করে দেয়, যে কারণে শেষ মুহূর্তে এসে ট্রেভারের জীবন বেঁচে যায়। তার মানে হলো তাদের এখানে হ্যাপি এন্ডিং হয়েছে। তখন সিন শিফট হয়, আমরা একটা পুরুষ এবং মহিলাকে দেখতে পাই, যারা আসলে ড্রাকুলা এবং লিসা ছিল। তারা দুজন হেল থেকে মুক্তি পেয়ে কিভাবে জীবিত হয়ে গেল তারা নিজেরাও জানে না। তারা ডিসাইড করে যে কিছু সময়ের জন্য তারা আলুকার্ট থেকে দূরে থাকবে, যেন আলুকার্ট নিজের জীবনের জন্য একটা লক্ষ্য তৈরি করতে পারে। এই জন্য তারা দুজন ডিসাইড করে যে তারা দুজন মিলে পুরো দুনিয়ার জার্নিতে বের হবে। সিজন 4 এর সাথেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল কাসালভেনিয়া সিরিজের লাস্ট সিজনের কাহিনী, যেখানে আমরা দেখতে পারলাম যে এই সিজনের সাথেই সব ক্যারেক্টারের হ্যাপি এন্ডিং হয়েছে। তো যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর তারপরে তোমরা কোন সিরিজটা দেখতে চাও সেটা কমেন্টে জানাবে।